স্বাগত একাত্তর জানালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় একে একে সেগুলো শিরোনাম জানিয়ে দিতে চাই এবং সেই শিরোনাম জানাবার পাশাপাশি ওই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা সংযুক্ত হন, তাদেরকে আমরা প্রশ্ন করি, তারা উত্তর দেন, খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং মিলন পাটোয়ারি, তিনি লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন। এবং বলে রাখি, মূলত লালমনিরহাটের দুর্গাপুর যে সীমান্ত, সেই সীমান্তে আবারও 30 থেকে 40 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ এবং তাদের ঠেকাতে সীমান্তে প্রতিরোধ গড়ে তুলেছে এলাকাবাসী। যেভাবে আসলে এই ঘটনাটা ঘটেছে তার একটা ধারণা আমরা পেয়েছি। সার্চ লাইট বন্ধ করে 30 থেকে 40 জনকে পুষিনের চেষ্টা করেছে। পুরো ঘটনাটা জানতে চাই, মিলন পাটোয়ারি একটু বলবেন আসলে কখন কিভাবে এই পুশিনটা হয়েছে, পুরো ঘটনাটা আমাদেরকে বলবেন। সীমান্তে ঠিক এই মুহূর্তের পরিস্থিতিটা কি? কারণ আমরা শুনতে পাচ্ছিলাম বিজিবি তো বটে, সাধারণ মানুষও নেমে এসেছে এই পুশিন ঠেকাতে। আপনি কি ছবিটা দেখেছেন একটু বলবেন আমাদেরকে, আমাদের অতিথিরাও শুনবেন এবং তারা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারেন। জি মিলন। রাকিব, যে লালমনিরহাট 284 কিলোমিটার হচ্ছে সীমান্ত পথ এবং সীমান্ত গ্রামবাসীরা দীর্ঘদিন পর তারা একটা আশাবাদী ছিল, যেহেতু ভারত এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক পর্যায়ে যে একটা বৈঠক হচ্ছে, দীর্ঘ আশাবাদী ছিল যে সীমান্তে উত্তেজনা এবং বন্ধ হবে। কিন্তু গত শুক্রবারের পর থেকে আমরা দেখতেছি যে পুশিং চলছে, আবার ওনারা চেষ্টা করছে এবং আমরা আশাবাদী ছিলাম যে বৈঠক চলাকালীন অবস্থায় কোনো পুশিং হবে না। আমরা এইরকম একটা শান্ত অবস্থাও ছিলাম, স্থানীয় গ্রামবাসীরাও। কিন্তু আজকে হঠাৎ করে ঠিক আনুমানিক সন্ধ্যা 7:40 দিকে ভারতের পদ্ম সিঙ্গিমারি ক্যাম্পের যে বিএসএফ সদস্যরা রয়েছে, তারা তাদের যে সীমানা তার কাটার বেড়ার ওখানে সার্চলাইট রয়েছে, সার্চলাইট জোন বন্ধ করে দেয় এবং সার্চলাইট বন্ধ করে দেয়। সেখানে তাদের একটা গেট আছে, বাংলাদেশের মানে প্রবেশের গেট। এই গেট দিয়ে সর্বপ্রথম 14 জনকে পুশিং করার চেষ্টা করে। তারপরে স্থানীয় গ্রামবাসীরা যখন দেখে যে সার্চলাইট হঠাৎ করে বন্ধ গেল, তারপরে গ্রামবাসীরা একজোড়া জড়ো হওয়ার পরে লাঠি সোটা প্রতিরোধ, টর্চ লাইট মারা, বিভিন্ন ভাবে আলো জলে ঢাক ঢোল পিটে এবং তারা সীমান্ত যে এবং তার সঙ্গে বিজিবিও রয়েছে, সীমান্ত যে তারা তাদের যে এই প্রতিরোধের কারণে তারা বা তাদেরকে নিয়ে ব্যাক করে সীমান্তের তাদের ল্যান্ডের মধ্যে গাড়িতে করে তাদেরকে ওই পুশিং করে ব্যক্তিদেরকে রেখে দিয়েছে। এইভাবে প্রতিনিয়ত উত্তেজনা। আচ্ছা, আমাকে এখানে দুটো তথ্য দেন মিলন পাটোয়ারি। প্রথম কথা হচ্ছে, সেই 30 থেকে 40 জন যাদেরকে বলা হচ্ছে তারা কি শূন্য রেখায় আছে নাকি বিএসএফ তাদেরকে ভারতে আবার ব্যাক করে নিয়েছে? না না, শূন্য রেখা যখন প্রবেশ সার্চলাইট বন্ধ 3 মিনিটের মধ্যে যখন শূন্য রেখা থেকে নিয়ে আসার পথে গ্রামবাসীরা টের পেরে তারা লাঠি সোটানো প্রতিরোধ নেওয়ার পরে ওদেরকে আবার তারা ব্যাক করে নিয়ে তাদের সীমানার মধ্যে মানে ওদের ভারতের সীমানার মধ্যে তাদেরকে অবস্থান করাচ্ছে এবং আবার আতঙ্ক যে গভীরতা আবার চেষ্টা করতে পারে। এখন পুশ করাইতে পারে নাই, এই তো ওখানে কি বিজিবি ছিল? হ্যাঁ, বিজিবি এবং গ্রামবাসী, মানে যখন লাইট বন্ধ হয় তখনই সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, এখন আসলে দুর্গাপুর সীমান্ত কি শান্ত হয়েছে নাকি এখনো সেখানে স্থানীয়রা আছেন? না, শান্ত নয়। স্থানীয় গ্রামবাসীরা সেখানে লাঠি সোটা নিয়ে তারা অবস্থান করছে এবং বাঁশি ভোগাচ্ছে, বিভিন্ন প্রকারের বাজনাও তারা বাজাচ্ছে যেন ওদেরকে যেন পুশিং করার মানে না পায় এই জন্য, এবং বিজিবি গ্রামবাসী মানে সতর্ক অবস্থা রয়েছে। আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী, আপনি কি কিছু জানতে চাইবেন আমার সহকর্মী মিলন পাটোয়ারির কাছে? জি জি, আমি জানতে চাই আসলে, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে মানুষগুলো গত 10 দিন যাবত সীমান্তে অপেক্ষা করছে, তারা তো মানবেতর জীবনযাপন করছে, সবকিছুর মধ্যে তারা তো মানুষ। সেক্ষেত্রে তাদের কন্ডিশনটা এখন কি? তাদের
খাবার, তাদের ওই সময় অনেকে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, তাদের চিকিৎসা, এই বিষয়গুলো কিভাবে কি হচ্ছে এগুলো যদি জানা যেত। হ্যাঁ, মিলন পাটোয়ারি আমরা শুনেছেন? গত শুক্রবারে যাদেরকে আহ, জি গত শুক্রবার যাদেরকে পুশিং করার চেষ্টা করেছিল তাদেরকে আবার আমরা নোম্যান্স ল্যান্ড সৈন্যরা নিকট থেকে তাদের কাছে আমরা জানতে পেরেছি যেগুলো তাদের যে ভারতের আধার কার্ড এবং তাদের যে পরিচয় পত্র, তাদের যে মানে ভারতীয় জায়গার জমি তারা মানে ওখানে ক্রয় করেছে, সেই জমির কাগজপাতি সম্পূর্ণ বিএসএফ ওরা নিয়ে নিছে। নিয়ে যাওয়ার পরে একদম শূন্য। জি। বিশেষ করে আগে বলি, যেহেতু লালমনিরহাট জেলা ৭৫ কিলোমিটার এদিকে কাঁটাতার বেড়া নেই অনেক স্থানে, সেদিক দিয়ে তাকে চেষ্টা করতেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মিলন পাটোয়ারি। প্রয়োজনে আবারও কথা হবে এবং আমি আসলে শহীদ ইসলাম বাবুল এবং সালাউদ্দিন আইয়ুবী দুজন মাননীয় সংসদ সদস্য আপনাদের কাছে একটু পরে আসবো। তার আগে আমি একটু সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিনের একটা মন্তব্য নিতে চাই। খাজা মাইনুদ্দিন, আপনি শুনলেন পুরো বিষয়টা। আপনাকে একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি, আমাদের সহকর্মী মোহন ইসলাম তিনি সীমান্তে ঘুরছেন এবং সেখান থেকে নানামুখী আপডেট তার কাছ থেকে পাচ্ছি। এবং তিনি একটু আগে যে প্রতিবেদন আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা প্রচার করেছি, সেখানে তিনি বলছিলেন যে দীর্ঘদিন ভারতে বসবাস করেছেন, ভোট দিয়েছেন, নাগরিকত্ব কার্ড আছে, জন্ম ভারতে এমন নাগরিকদেরকেও বিএসএফ বাংলাদেশে ঠেলে দিচ্ছে এবং প্রধান টার্গেট রয়েছে নারী আর শিশু। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে গেল কয়েকদিনে পুশিনে একজনকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমি একটু খাজা মনিরুদ্দিন জানতে চাই আপনার কাছে, মানে যদি পুরো ব্যাপারটা রাজনৈতিক হয়ে থাকে, আমরা কি আসলে কূটনৈতিক উপায়ে সমাধান করতে পারবো? আমাদের উপদেষ্টা তিনি বলেছেন যে এটার একটা দ্রুত সমাধান হবে, উপদেষ্টা জাহিদুর রহমান। কিভাবে? রাজনৈতিক ইস্যু হলে কূটনৈতিক ভাবে মোকাবেলার বা প্রতিরোধের সমস্যার সমাধান করার সুযোগ আছে। আপনারা যদি স্মরণ করি আমরা, তাহলে দেখবো যে ভারত কিন্তু সমস্যাটাই অতীতে বলতো পুশ ইন করা হয়েছে। জি, আমরা শব্দগত ভাবে ভুল বললাম, পুশ ব্যাক করা হয়েছে ভারত বলতে চাইতো। মানে হচ্ছে বাংলাদেশের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মিডিয়া প্রথম থেকে দু একবার ভুল করে লিখেছিল পুশ ব্যাক করা, দেখলো যে এটা তো একটা ট্র্যাপ, জি। এটা ন্যারেটিভের ট্র্যাপ। এটা তো পুশ ব্যাক না, পুশ ইন, অর্থাৎ ভারতের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। একদম। এই যে ভারতের নাগরিকদের ঠেলে দেওয়া হচ্ছে, এর একটা প্রমাণ হচ্ছে এনআরসি যখন ভারত করলো, তার আগে থেকে এই সমস্যাটা ছিল যে ধরেন ভারতের অনেকগুলো স্টেট থাকায় যে আসামের যে নাগরিক, সে তো পশ্চিমবঙ্গের নাগরিক থাকবে না, ভোটার থাকবে না। সুতরাং পশ্চিমবঙ্গে তার তো সমস্যা হতেই পারে। যে বিহারে আছে সে পশ্চিমবঙ্গের নাগরিক থাকবে না, পশ্চিমবঙ্গের যে ভোটার সে তো উত্তরপ্রদেশে থাকবে না। এই সমস্যাটার সুযোগ দেয় এবং আনফরচুনেটলি এখানে একটা আমরা ভারত অসাম্প্রদায়িক রাষ্ট্র বলে আমাদের অনেকে একদম গলা ফাটিয়ে ফেলেন, অথচ ভারত রাষ্ট্র হিসেবে এই বিজেপির আমলে না, শুধু আগে থেকে এই বিষয়ে সাম্প্রদায়িক আচরণ করে আসছে দুজন ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে, এই কাজটি অত্যন্ত অমানবিক কাজ। আপনি দেখেন এই 0 পয়েন্টে যাদেরকে ঠেলে দিচ্ছে, নারী বা শিশু এবং বৃদ্ধ মানুষ বা পুরুষ, এখানে যদি যাকেই একটা বলতে বিষয়টা স্পষ্ট করেন, মানে অনেকে এই ব্যাপারটা জেনে খুব বিভ্রান্ত হচ্ছেন। মানে অনেকে ভাবছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যেতেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে ক্ষমতা পেত, তাহলে এই পুশ ইনের কাজটা ভারত করতো না। আবার অনেকে ভাবছেন যে শুভেন্দু যেহেতু জিতে গেছেন এবং জেতার আগে তিনি আসলে যে টেকনিকটা খাটিয়েছেন, সেই টেকনিকটা হচ্ছে এরকম একটা তালিকা তৈরি করা যাতে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো যায় বা বাংলাদেশে পুশ ইন করা যায়। এটা হচ্ছে তার একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা অংশ হিসেবে তিনি কাজটা করেছেন। আমরা কোনটা বিশ্বাস করব? না, আমি যদি তর্কের ক্ষেত্রে ধরে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যেতেন, তাহলে যে পুশিন যে এটা জিরোতে নামতো সেটা আমি মনে করছি না। এটি যেহেতু রাজনৈতিক ইস্যু, এটা কিন্তু খেয়াল রাখতে হবে ভারতীয় সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটা ইনস্টিগেট করা দুইটা কারণে করা হচ্ছে। একটা হচ্ছে ডোমেস্টিক পলিটিক্যাল ইস্যু, তার অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু, সেই হিসেবে সেই কাজটি করছে। ফরেন পলিসিতে একটা পুরনো কথা আছে, ফরেন পলিসি দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি। এই যে মানে তার অভ্যন্তরীণ রাজনীতি যা হবে সেটারই এক্সটেনশনটা হবে তার পররাষ্ট্রনীতি। সুতরাং ভারতের অভ্যন্তরীণ রাজনীতি হচ্ছে একটা এই ধরনের নাগরিকত্ব সমস্যা তৈরি করে একটা রাজনীতি জিয়ে রাখা। সুতরাং এটা সে করবে। আর এটা হচ্ছে যদি মমতা আসে নাই, এতে হয়তো শুভেন্দু আসার ফলে হয়তো ইনস্টিগেটেড হয়েছে, সমস্যাটি এগ্রিভেট করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সমস্যাটা দিলে থাকতো না, কারণ বিজেপি গভর্নমেন্ট হিসেবে এটি হয়তো করতো। কিন্তু খেয়াল রাখতে হবে বিজেপি হোক আর অন্য গভর্নমেন্ট হোক, এটি ভারত সরকারের যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সরকারের রাজনৈতিক ভাবে ভারতের সাথে ইস্যুটা পরিষ্কার ভাবে তোলা উচিত।
আর আপনি কি সমাধানের বিষয়টা এখন আলোচনা করবেন নাকি পরে আলোচনা একটু করবেন? পরে, কারণ আমার সঙ্গে দুজন সংসদ সদস্য আছেন, সরকার দলীয় এবং বিরোধী দলীয়, তাদের আলাদা আলাদা কিছু পরামর্শ থাকবে, ওগুলো নিয়ে পরবর্তীতে আপনার কাছে আসবো। আমি একটা বিরতিতে যাওয়ার আগে শহীদুল ইসলাম বাবুল আপনার সঙ্গে আলাপটা শুরু করতে চাই। আমরা যখন দেখতে পাচ্ছি যে নয়াদিল্লিতে বিএসএফ বিজিবির মহাপরিচালক পর্যায়ের একটা বৈঠক হচ্ছে, এবং একটা সুখবর আমরা জানছিলাম যে গতকালকে 91 জেলেকে আমরা ফেরত পেয়েছি, বোট সহ পেয়েছি। আমরা যাদেরকে পুশিন করার চেষ্টা করা হচ্ছিল, শূন্য লাইনে আটকে ছিল, তাদেরকে আমরা ফেরত পাঠিয়েছি। একটা কথা আমরা জানতে পেরেছি যে 4800 জনকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, শুভেন্দু বলছিলেন। সেটা মিথ্যা না সত্য সেই বিষয়ে কোনো প্রমাণ আসলে তার দিক থেকে তিনি দিতে পারেননি। তারপরে আবার আজকে 30 জন, মানে আমাদের সরকারের কি কোনো রকমের নেগোসিয়েশনে দুর্বলতা আছে যেটা বিরোধী দল বারবার করে বলতে চাচ্ছে, নাকি আমরা এখনো সহ্য করছি, একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে হাঁটছি? না, ডিপ্লোম্যাটিকই হাঁটতে হবে, কারণ যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আমাদের কোনো কাজ না। আগ্রাসন, হ্যাঁ তারা অন্যায় করছে, এটা সত্য। এটা তো মানে বিগত ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের পরে বেশি শুরু হলো। বেসিক্যালি তো 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সাথে আমাদের একটা টানাপোড়েন আরও যাচ্ছিল সঙ্গত কারণেই। তার কারণ তাদের এখানে যে সেট আপ, সেই সেট আপ ভেঙে চলে দিয়েছে বাংলাদেশের মানুষ গণবিক্ষোভের মুখে। তাতে তারা সন্তুষ্ট না, স্বাভাবিক কারণেই। তো নানান ধরনের প্রেশার তারা দেবার চেষ্টা করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার একটাভাবে গেল, এবং তারাও বলছিল যে পলিটিক্যাল গভর্নমেন্ট হলে তাদের সাথে কাজ করে। বিষয়টা এমন না, হ্যাঁ আমাদের সাথে ভারতের 4000 কত কিলোমিটার, 4156 কিলোমিটার বর্ডার, 3 দিকে, একদিকে বঙ্গোপসাগর আর একটা সাইড শুধুমাত্র মিয়ানমারের সাথে 271 কিলোমিটার বর্ডার। তা আমরা তো আসলে এটা উপেক্ষা করতে পারবো না। এই যে ভারতের এই বর্ডারগুলো, এটা বদলাইতেও পারবো না আমরা, বা মিয়ানমারের সাথে যতটুকু আছে। তাহলে কি আমাদের তো এভাবেই চলতে হবে। আপনার যদি একটা জন্মগত রোগ হয়, সে রোগ নিয়ে আপনাকে চলতে হবে না, যেটা মানে আরোগ্যর মতো না। তো বিষয়টা এরকম। এইখানে উনি যেটা বলেছেন 4500 কথা, এটা তার স্ট্যান্ডবাজি। লোকাল পলিটিক্সে তার একটা হিরো সাজার প্রচেষ্টা আর কি, যেটা নির্বাচনে ভোট নেবার জন্য তিনি বলেছেন। বা এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাও সবটাই যে একেবারে মানে লক্ষ্য পূরণের জন্য আমি মনে করি সেটা না। এটা এর মধ্যে একটা পলিটিক্সও আছে তাদের, হ্যাঁ, এই প্রচেষ্টা দেখানো। তবে ভারতের যে আপনি যে বিষয়গুলো বললেন, অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, পজিটিভলি আলোচনা হচ্ছে। আমাদের ফারাক্কা চুক্তি 30 বছর শেষ হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো আলোচনায়। আবার শুধুমাত্র ভারতের কাছে আমরা দায়বদ্ধ, নট দ্যাট, তাদেরও অনেক প্রয়োজন আছে, তাদেরও সম্পর্ক স্বাভাবিক করা। তাদের এখানে হিউজ বিজনেস আছে, এবং বরং আমাদের এখানে মানে আমাদের ব্যবসা তাদের সাথে কম, তাদের ব্যবসা আমাদের সাথে বেশি এখানে। হ্যাঁ, এখানে বাণিজ্য ঘাটতি আছে ব্যাপক হারে। তো সেই কারণে শুধুমাত্র বৈরিতা করবে আমরা ছোট দেশ বলে, এটা ভাববার কোনো কারণ নাই। এখানে দুর্বলতারও কোনো কারণ নাই। আমরা দেখছি কূটনৈতিক চ্যানেলে নানান ধরনের আলোচনা হচ্ছে, চিঠি দেওয়া হয়েছে 10টা বার। আজকে বিজেপি বিএসএফ বৈঠক হচ্ছে দিল্লিতে। আমরা আশা করেছিলাম যে এই সময় ঘটনা ঘটবে। যে আমরা লালমনিরহাটে যে ঘটনাটা দেখলাম, এটা দুঃখজনক। তবে আমাদের বিজেপি যে স্ট্যান্ড দেখাচ্ছে, বা আমাদের মানুষ যে স্ট্যান্ড দেখাচ্ছে, তাতে করে তারা যেই প্রচেষ্টা নিচ্ছে, এই প্রচেষ্টা সফল হবে না। 4500 তো বহুত দূর কা বাত। বরং এই যে 40 জন 30 জন 10 জন 5 জন দিতে দেওয়ার চেষ্টা করছে, ইট ইজ নট পসিবল। আমরা বাংলাদেশের মানুষ সবসময় বীরের জাতি, আমরা লড়াই করে যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আমাদের সেই ইতিহাস আছে। আমাদের বিজেপি বিভিন্ন সময় দুঃসাহসিক ভূমিকা রেখেছে বিএসএফ এর সাথে, আমাদের রেকর্ড আছে, রৌমারি পদুয়া এই ধরনের ঘটনা আছে। সুতরাং বিষয়টা একপাক্ষিক না যে তারা যা বলবে তাই হবে, যাই চাইবে তাই হবে, নট দ্যাট। এটা হবে না। এটা তো অন্যায় করছে তারা, এটা সম্পূর্ণভাবে অন্যায় করছে। ওইখানে তারা ভোট দিয়েছে, যেটা শুনছিলাম আমি, এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। আমরা আশা করি যে কূটনৈতিকভাবে এটা সমাধান হবে। সেটা না হলে যা হবে সেটা ভারতের জন্য ভালো হবে না, আমাদের জন্য ভালো হবে। সালাউদ্দিন আইয়ুবী, একটা প্রশ্ন আপনাকে করে গিয়েছিলাম, এবং বলে রাখি খাজা মঈনুদ্দিন এবং শহীদুল ইসলাম বাবুল আপনারা দুজনেই আলাপে আছেন, আপনারা চাইলে সালাউদ্দিন আইয়ুবীর সাথেও কথা বলতে পারেন। সালাউদ্দিন আইয়ুবী, একটা বিষয় একটু বলবেন, মানে সরকার তো উদ্যোগ নিচ্ছে পুশিনের যে ব্যাপারটা, এটা কূটনৈতিক উপায়ে সমাধান করতে। বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, বলা হচ্ছে সরকারের দিক থেকে যে ভয়েস, যে টোন, সেটা আরেকটু শক্ত হওয়া প্রয়োজন ছিল। জামাত ইসলামী তাদের জায়গা থেকে আসলে কোনো বিকল্প সমাধান দিতে পারে কিনা, এই জায়গাটাতে এসে আসলে কি করণীয় বলে আপনারা মনে করেন, বা আপনারা হলে কি করতেন? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দর্শকবৃন্দ এবং আলোচকবৃন্দকে। দেখুন, শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এখন কিছুক্ষণ আগে যে আপনার রিপোর্টটা শুনলাম, রিপোর্টে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সেই এলাকার জনগণকে, যারা আসলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিজেরা অংশগ্রহণ করেছে। একই সাথে আমাদের বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবিকে, তারা রাত দিন প্রহরা দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি আশা করব তারা তাদের সেই ভূমিকা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
দ্বিতীয়ত আমি বলবো পুশিং যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা বাংলাদেশের সাথে সীমান্তবর্তী দেশ হিসেবে ভারতের দীর্ঘদিনের সমস্যা। তবে কখনো কখনো এটা একটু প্রকট হয়। এটা দুইটা দিকই থাকে, কখনো আমাদের দেশের কূটনৈতিক দুর্বলতা বলতে পারি, আবার কখনো পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক উত্তাপ বা আভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষিতে এটা তৈরি হয়। এবার এসে এটা দুই পক্ষ থেকেই আমি বলবো দুটি সমস্যা একই সাথে আমরা চলমান অবস্থায় রয়েছে। আমরা জানি যে 5ই আগস্টের আগে, 5ই আগস্টের আগ পর্যন্ত যে সেট আপ, যে আভ্যন্তরীণ পরিবেশের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটা ছিল, সেটাতে কিছুটা হলেও ভাটা পড়েছে 5ই আগস্টের পরে। এই সম্পর্কের ভাটার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনেও এটা দুই দেশের রাজনীতির কোন জায়গায় এটাকে অপব্যবহার করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে অতি সম্প্রতি যে নির্বাচন হলো, সেই নির্বাচনেও এটা একটা ব্যবহার আমরা দেখেছি। বাংলাদেশ ইস্যুটা বারবার ঘুরে ঘুরে সেখানে এসেছে এবং এই ইস্যুটাকে জিয়ে রাখার জন্যই প্রেক্ষাপটটা আমরা জানি, সমাধানটা আসলে কি হতে পারে এই জায়গাটাতে এসেছে। আমি এটা আসছি সমাধানের জায়গাটাতে আসছি। তো এই ইস্যুগুলো যদি একসাথে আমরা মিলাই, তাহলে দুই জায়গা থেকে আমি মনে করি এক ধরনের সলিউশনে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের মৌলিক দুর্বলতার জায়গায় আমি মনে করি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি ইতিমধ্যেই জাতিসংঘে বড় রকম একটা এঙ্গেজমেন্টে রয়েছেন। তিনি তার জায়গা থেকে এখন যে ভূমিকা রাখতে পারার কথা ছিল, সেটা আসলে কতটুকু রাখতে পারছেন, এই প্রশ্নটা কিন্তু আসলেই থেকে যায়। তিনি কি আসলে সরাসরি এই কঠিন মুহূর্তে ভূমিকা রাখার সুযোগ ছিল কিনা? তিনি যেখানে বিজিবি বা বিএসএফ এর প্রধানদের বৈঠক হচ্ছে, সেটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হতে পারত কিনা, অথবা অন্য কোনো উপায়ে তিনি এখানে এঙ্গেজ হলে আমরা একটু ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা ছিল কিনা। দেখেন এই নির্বাচনে কিন্তু ভারতের ভোটটা আমরা পাইনি। এই ইস্যুটাও কিন্তু আমি মনে করি যে খুব বেশি সুখকর নয়। পার্শ্ববর্তী দেশ হিসেবে তাদের সাথে আমাদের এইটুকু সম্পর্ক বা এই মুহূর্তে আমাদের সাথে সেই এটা থাকা দরকার ছিল, যাতে আমরা অন্তত তাদের সমর্থনটা আদায় করতে পারি। যেহেতু পারিনি, আমি বলতেই পারি যে আসলে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে যে সম্পর্ক এখানে থাকার কথা ছিল, যে নেগোসিয়েশন থাকার কথা ছিল, যে কূটনৈতিক তৎপরতা এবং কূটনৈতিক রিলেশন থাকার কথা ছিল, সেটা আসলে পর্যাপ্ত বা যথাযথ আছে বলে আমরা মনে করতে পারি। কিন্তু এই দায়টা কি শুধু পররাষ্ট্রমন্ত্রীর হবে, নাকি ওই যে সময় অন্তর্বর্তী সরকারের সময় যে স্লোগানগুলো আমরা দেখেছিলাম, যে উস্কানিমূলক বক্তব্যের কথা বলা হচ্ছিল, মবের কথা বলা হচ্ছিল, সেগুলোর একটা আফটার ইফেক্ট বলে মনে হয়? দেখুন, যিনি আজকে পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু তখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। যে সময়ের কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সময়, তিনি তখনও ব্যক্তি তিনি ছিলেন, কিন্তু রাজপথে আরো অনেকে ছিলেন। এই লিগেসিটা মানে তিনিও বহন করেন। সুতরাং আমি তো মনে করি এটা তার জন্য একটা প্রিভিলেজ ছিল যে তিনি ওই ধারাবাহিকতাটাকে উতরে এখন নতুন একটা কন্ডিশনে এসে আরো বেশি খাপ খাইয়ে নিয়ে এই পরিবেশটাকে উন্নত করতে পারতেন, পরিস্থিতি পরিবর্তন করতে পারতেন। কিন্তু বাস্তবিক কারণে তিনি আসলে এখানে সময় দিতে পারছেন। দ্বিতীয় যে ইস্যুগুলো আমি বলবো, দেখেন বাংলাদেশ প্রত্যেকটা ইস্যুতে এখানে আমি মনে করি খুব সুপরিকল্পিত এবং গবেষণালব্ধ কিছু কার্যকরী উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল। আজকে যে অবস্থা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। আসামে উচ্ছেদ শুরু হয়েছে যখন, তখন কিন্তু বাংলাদেশে এই উদ্বেগের জায়গাটাতে সমাধান খোঁজার চেষ্টা করা দরকার ছিল। কিন্তু আসলে কতটুকু সমাধান আমরা খুঁজতে পেরেছি? এখানে রিপাট্রিয়েশন মেকানিজম বলা হয় একে, কূটনৈতিক জায়গায় এই মেকানিজমের জায়গায় একটা আন্ডার ওয়ার্ক ডিপ টেস্টের সাথে একটা রিলেশন থাকতে হয়, যাতে কোনো সমস্যা হলে বাহ্যত যেটা সমাধান নাই, সেটা কার্যকরী একটা সমাধান কোনো না কোনো জায়গা থেকে। কাদের সাথে সম্পর্কের কথা বলেন? ডিপ স্টেট মানে আন্ডার মানে মেডিয়েশন একটা থাকা সবসময় দরকার, যে জায়গাটা থাকা দরকার ছিল। এই জায়গাটা আসলে কতটুকু এখন রয়েছে আমি মনে করি দৃশ্যত আমরা এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। দেখেন 10 দিন যাবত তারা সীমান্ত অবস্থান করছে, এই জায়গাটাতে আসলে কতটুকু আমরা সলিউশন করতে পারছি, এটা কিন্তু একটা মানবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি প্রশ্নটুকু করেছিলাম, আসলে সেই জায়গাগুলোতে দেখেন মানে আমাদের যিনি রিপোর্টার এখানে আজকে আমাদের শুনিয়েছেন, তিনি তাদের মানবিক অবস্থাটা বলেছেন। আজকে আমরা কয়েকটা পত্রিকায়ও দেখেছি খুবই মানবতার জীবনযাপন করছে তারা সেখানে। এই সময় এই কাজগুলো আপনি বলছেন যে সরকার করতে পারতো, আপনাদের দিক থেকে করতে পারতো। হ্যাঁ, আপনাদের দিক থেকে তাহলে এই মুহূর্তে আপনাদের সাজেশনটা কি? মানে এই মুহূর্তে আসলে কি করণীয়? এই রাজ্যের সমস্যা হিসেবে সরকার যদি অ্যাড্রেস করতে পারতো, সেক্ষেত্রে বিরোধী দল আমরা পারিনি, ধরেন আমরা পারিনি এই মুহূর্তে, মানে আপনারা হলে কি করতেন তাহলে? আমি সেটাই বলছি যে যদি মানে এটাকে অ্যাড্রেস করা যায়, সমস্যা হিসেবে যদি অ্যাড্রেস করা যায়, সেক্ষেত্রে বিরোধী দলকে অ্যাড্রেস করার সুযোগ রয়েছে। বিরোধী দলকে নিয়ে যদি সর্বদলীয় কমিটি হয়ে আমরা দেখি
পার্শ্ববর্তী দেশ ভারতেই কিন্তু যখন শেখ হাসিনা গেলেন তখন তাকে রাখা হবে কি হবে না, যখন সর্বদলীয় কমিটির মিটিং হয় এবং সেখানে তাদের সিদ্ধান্তের ভিত্তিতে সবার ঐক্যমতের ভিত্তিতে তাকে সেখানে রাখা হয়। এই ধরনের আচ্ছা, যদি সরকার আসলে হ্যাঁ সালাউদ্দিন নবী, আপনি আপনার অভিজ্ঞতা থেকে একটা বিষয় একটু বলবেন, আপনি আপনার মানে জিও পলিটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলবেন। মানে সরকারের সাথে এখনকার যে বিরোধী দল আছে তাদের চমৎকার একটা সম্পর্ক, মানে সংসদের মধ্যে তর্ক হচ্ছে কিন্তু রাজনৈতিক শিষ্টাচারও আছে বটে, কিন্তু এই বিরোধী দলকে সাথে নিয়ে যদি পুশিনের বিষয়ে আলাপ করতে হয় ভারতের কাছে সেটা কি খুব একটা স্বস্তিদায়ক হবে? কারণ ভারতের কাছে তো আসলে জামাত ইসলামী একটা টার্ম যেটা আসলে খুব বেশি স্বস্তিদায়ক না, ঠিক তেমনই জামাত ইসলামের কাছেও তো ভারত আপনাকে কিন্তু স্বস্তিদায়ক পরিস্থিতিতে রাখছে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর ভারতের সাথে স্বস্তিদায়ক সম্পর্ক তৈরির জন্যই আপনাকে এই পরিবেশটা নিয়ে আলোচনা করা দরকার। সেই আলোচনাটা যেভাবেই হোক, যে ফরম্যাটে হওয়া দরকার ছিল। আচ্ছা, অনেকগুলো কথা আপনি চমৎকার বলেছেন, আমি এগুলো নিয়ে আবারও ফিরবো আপনার কাছে। জি, জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনি শুনলেন, আমি যদি কোট করি, তিনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী একটা দুর্বলতা আছে, পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে, যদিও আমার হিসেবে সেটা 7 দিনও এখনো হয়নি, কিন্তু পেয়েছেন। তিনি আসলে তার জায়গাতে কি করতে পারতেন? কূটনৈতিক দুর্বলতার কথা বলেছেন, একই সঙ্গে সুপরিকল্পিত এবং গবেষণার একটা অভাব রয়েছে আমাদের সরকারে, এবং সবশেষ বলেছেন যে বিরোধী দলকে সাথে নিয়ে এটা সলভ করা যেতে পারে কি। হ্যাঁ, না, ভালো বলেছেন উনি, এটা নিয়ে কোনো ঝগড়া ফ্যাসাদের ব্যাপার নাই। ব্যাপার হলো পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছেন, বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সভাপতি, সাধারণ পরিষদের 76 সালে এই পরিষদের, এবং এই 40 বছর পরে আবার বাংলাদেশ এই সম্মানজনক জায়গায় গিয়েছে। এটা এই সরকারের বা বাংলাদেশের জন্য একটা গৌরবোজ্জ্বল দিক আমি মনে করছি। হ্যাঁ, তিনি দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব পালন করছেন কিনা বা এখানে কোনো ওত নেওয়ার ব্যাপার আছে কিনা আমি জানি না, আনুষ্ঠানিকভাবে পালন করছেন। তিনি তো দেশে আসছেন, আমি দেখলাম 2-3 দিন আগে দেশে আসছেন এবং কাজ করছেন, আমি যতটুকু জানি। এবং শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রীর কারণে তো সব থেকে থাকবে না, বসে থাকবে না। হ্যাঁ, এই কূটনৈতিক চ্যানেল আমি তো দেখলাম 12টা চিঠি পর্যন্ত গতকালই আমি দেখেছিলাম দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে নানানভাবে। তো হ্যাঁ, আরও কিছু কিছু করার থাকে, সেটাও করার প্রয়োজন আছে, দেশের প্রয়োজন। দেশটা তো আমাদের সবার। আমাদের বিরোধী দলের বন্ধুরা শুধু সরকারের দায়িত্ব বলেই যদি চালাই দেয়, তাদেরও তো কিছু দায়িত্ব থাকবার কথা ছিল। তারা ধরেন এই জ্বালানি তেলের নাম নিয়ে সংসদে নোটিশ দিয়ে আলাপ করে, তারা এটা নিয়ে নানান রাজনৈতিক ইস্যু নিয়ে আলাপ করে, ইসলামী ব্যাংক নিয়ে আলাপ করলো, অথচ এত বড়টা জাতীয় ইস্যু তারা একটা নোটিশ দিয়ে আলাপ করতে পারতো, বা তারা বলতে পারতো আসেন আমরা একসাথে এটা কীভাবে মোকাবেলা করি। সেটা না করে বলটা সরকারের ঘাড়ের দিকে মানে শুধু সুইটে দেওয়া দেওয়া, সেটা মানে কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না। পার্লামেন্টে কোনো আলাপই হয়নি বিরোধী দলের পক্ষ থেকে পুশি নিশ্চিত? না, কেউ, আমি তো ছিলাম পার্লামেন্টে, কেউ ওই পর্যন্ত আমি শুনিনি যে বলেছে। যাই হোক, এইটাই ইস্যু। তবে আমাদের বিজেপি, সরকারের তো অংশ, তারা বিজেপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেটা তো গভর্নমেন্ট প্যাট্রোনাইজ বাই গভর্নমেন্ট বা সরকারের নির্দেশেই করছে। পাশাপাশি আমাদের এলাকাবাসী চমৎকার ভূমিকা পালন করছে। আমরা বিশ্বাস করি যে তারা যতই পুশিং দেওয়ার চেষ্টা করুক, বিষয়গুলো এত সহজ হবে না। সীমান্ত সুরক্ষিত আছে এবং আমাদের বিজেপি, আমাদের মানুষ প্রত্যেকে এই বিষয়ে সচেতন আছে। আর পাশাপাশি কূটনৈতিক যে প্রচেষ্টা আছে সেটা আমরা করব। বিনা চ্যালেঞ্জে একজন মানুষকেও আমরা ভিতরে ঢুকতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। আমি একটু সালাউদ্দিন আইয়ুবী একটু ব্যাখ্যা কি পেতে পারি আপনার কাছ থেকে? মানে চমৎকার কিছু পয়েন্ট আপনি বলেছেন, কিন্তু সংসদে আসলে এগুলো নিয়ে কেন আলোচনা হলো না? সংসদ কেন, সংসদের বাইরেও তো জামাত ইসলামী একটা মিছিলও করতে পারে, প্রতিবাদ করতে পারে, সেটাও তো দেখিনি। জি, জামাত ইসলামী বলে কথা নয়, সংসদে আপনি যদি দেখেন সংসদ শুরু হয়েছে মাত্র 2-3 দিন হলো। এই শুরু হওয়ার প্রেক্ষিতে সংসদের নির্ধারিত যে এজেন্ডাগুলো থাকে, এই ইস্যুগুলোতে খুব স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো চলার কথা এগুলো চলছে। কিন্তু যখন যে ইস্যুটা আসে, যে ইস্যুটা ক্রুশিয়াল হয়, তখন তার প্রেক্ষিতে নোটিশ হয় এবং একই দিনে মুলতবি প্রস্তাব বলেন অথবা বিশেষ নোটিশ বলেন, আসলে একাধিক নোটিশ গৃহীত হয় না, হয় না। গতকালকে নোটিশ দেওয়া হয়েছে, আজকে আলোচনা করা হয়েছে। অর্থাৎ জামাত ইসলামী যেদিন সংসদ শুরু হয়েছে তার পরের দিনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, সেটার উপর আজকে আলোচনা হয়েছে। সেটা কি ইসলামী ব্যাংক নিয়েছিল, তাই তো? কালকের কার্যপ্রণালী যদি আপনি, সেটা তো ইসলামী ব্যাংক নিয়েছিল, পুশিনি তো ছিল না, তাই তো? আমি সেটাই বলছি যে কার্যপ্রণালী যদি দেখেন, সেখানেও জামাত ইসলামের পক্ষ থেকে আরেকটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যে। সেখানে আমি স্পেসিফিক যদি জানতে চাই, আমি বলছি, সুতরাং জামাত ইসলামী একটার পর একটা নোটিশ দিয়ে সরকারের সাথে দেশের প্রয়োজনে, দেশের স্বার্থেই বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। এখন এই ইস্যুটা, এই আজকের ইস্যু সহ সব মিলে যে পজিশনে আসছে, জামাত ইসলাম হয়তো কথা বলতেও পারে, কিন্তু আসলে বাজেট অধিবেশনে বা বাজেট সেশনে আলোচনার কিন্তু খুব বেশি সুযোগও থাকে না। আপনারা জানা দেখেন, সুযোগও থাকে না, একটা প্রতিবন্ধকতা কিন্তু রয়েছে সেই ইস্যুগুলোতে। সুতরাং কতটুকু আলোচনা করা যাবে সেটা তখন দেখা যাবে।
এখন পর্যন্ত এই ইস্যুতে জামাত ইসলামী না করলেও দেশের প্রয়োজনে বিভিন্ন ইস্যুতে একবারে প্রতিনিয়তই নিয়মিতই কথা বলে যাচ্ছে। একই সাথে আমি বলবো সরকারও কিন্তু এই বিষয়টাকে এখন পর্যন্ত সংসদে অথবা কোথাও কোনো অ্যাড্রেস করেনি। কারণ হলো কার্যত যেই কার্যপ্রণালী রয়েছে, সংসদের যে বিশেষ কমিটির সভা হয়েছে, সবাই নির্ধারিত হয়েছে কি কি ইস্যু আলোচনা হবে, কিভাবে আলোচনা হবে, সেই ইস্যুগুলো সেখানে নিয়েই এটা কিন্তু সংসদটাকে এগিয়ে নিতে হয়। এটাই সংসদের স্বাভাবিক প্রক্রিয়া। এর বাইরে নোটিশের আলোকে যেটা আসে, নোটিশ তো ইতিমধ্যে আমি বললাম একটার পর একটা জামাত ইসলামী দিয়ে যাচ্ছে। সুতরাং এখানে জামাত ইসলামীকে আপনি বলতে পারবেন না যে এখনই এখান থেকে একেবারে বুঝতে পারছি আপনার ব্যাখ্যাটি স্পষ্ট। আমরা এই আলাপ থেকে অন্য আলাপে যাব, তবে তার আগে একটা সমাধানের রাস্তা তো খুঁজতেই চাই। খাজা মাইনুদ্দিন, আপনি শুনলেন দুজন সংসদ সদস্যের কথা এবং সরকারের দিক থেকে দুর্বলতার নানা ইস্যুকে সামনে আনা হচ্ছে। সালাউদ্দিন আইয়ুবী সেটা বলেছেন কয়েকটা পয়েন্ট। আপনার অবজারভেশনটা বলবেন ঠিক এই মুহূর্তে, যেহেতু উপদেষ্টা বলছেন, প্রধানমন্ত্রী উপদেষ্টা বলছেন জাহিদুর রহমান যে দ্রুত সমাধান হবে, সেই দ্রুতটা আসলে কি হতে পারে? দেখুন, ওই পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন যে উনি বাইরে আছেন, আমি একটু ব্যাখ্যা দিই। পররাষ্ট্রমন্ত্রীর দেশে থাকা বাইরে থাকা এটা ম্যাটার করে না, কারণ ফরেন মিনিস্ট্রি এক ব্যক্তি নির্ভর না। আর ডক্টর খলিলুর রহমান যখন সের্গেই লেভরভের সাথে কথা বলছেন, ওইখানেও কিন্তু এখানে ভারতকে প্রভাবিত করার সুযোগ আছে। সুতরাং উনি নিউ ইয়র্কে থাকেন আর মস্কোতে থাকেন আর যেখানে থাকেন, ওনার রোল প্লে করার সুযোগ আছে। ওইটা বোধহয় ইস্যু না। এবং সরকার ডিপ্লোম্যাটিক চ্যানেলে যেগুলো করছে সেগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। সরকারের যেখানে বাড়তি করার থাকে আসলে, এবং একটা জিনিস বলে নেই, ফরেন পলিসি এই ধরনের ক্রাইসিস যখন হয় সেটা কিন্তু সরকারের একার দায়িত্ব আর থাকে না। আমি সরকারকে ডিফেন্ড করছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ফরেন পলিসি বিএনপি সরকারের একার দায়িত্ব না, এটা সামগ্রিক দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব। সেই প্রেক্ষিতে সরকার যেটা করতে পারতো, একটি সর্বদলীয় বৈঠক ডাকতে পারতো এই আলোচনার জন্য, এবং আমাদের ফরেন পলিসি ডিটারমিন করার জন্য এই সর্বদলীয় বৈঠক ডাকার দরকার। আর বিরোধী দল থেকে জামাত ইসলামী বলেন, এনসিপি বলেন, তারা তো লং মার্চও করতে পারে, প্রতিবাদ মিছিল করতে পারে, সেটা সুযোগ আছে। এর বাইরে আমাদের একটা ফরেন পলিসির সাংঘাতিক রকমের ব্যর্থতা হচ্ছে, জাতীয় ব্যর্থতা। সেটা হচ্ছে এখন কিন্তু ডিপ্লোম্যাসি শুধু রাষ্ট্র এবং রাষ্ট্রের মধ্যে বাইলেটারাল স্ট্যাটুস সেটা না, এটাকে ট্র্যাক 2 বলে, পিপল টু পিপল, জনগণের সাথে সম্পর্ক। এই যে ভারতের সাথে আমাদের যে শেখ হাসিনা কেন্দ্রিক যে একদম সেবা দাসের সম্পর্ক, তার বাইরেও আমাদের একটা সম্পর্ক থাকতে পারতো, সেটা হচ্ছে জনগণের সাথে জনগণ। ভারতে আমাদের বন্ধু বান্ধব আছে না, এই নেটওয়ার্ক গুলো কাজে লাগানো যেত, জনগণের সাথে জনগণের সম্পর্ক করে ভারতে আমাদের বন্ধুরা। সেটা কি আমাদের ফরেন পলিসির দুর্বলতা? এটা তো ওদের দুর্বলতা। এখনকার ফরেন পলিসিতে মানুষ পিপল টু পিপল, ট্র্যাক টু ডিপ্লোমেসি বলে, এটা কিন্তু ব্যবহার করা সব দেশে স্বীকৃত। কেন আমেরিকা ওই যে IVLP বা ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম করে বিভিন্ন দেশের মানুষকে নিয়ে তাদের টাকা খরচ করে নেয়, তাদের বন্ধু তৈরি করে? আমরা অনেক ক্ষেত্রে ভারতে আমাদের বন্ধু তৈরি করতে ব্যর্থ হয়েছি। যদি আমি বলি যে বাংলাদেশ ছোট রাষ্ট্র, এই স্টেটমেন্ট একটা রং স্টেটমেন্ট। বাংলাদেশ ছোট রাষ্ট্র কোন জায়গা থেকে? 18 কোটি মানুষের দেশ কি করে ছোট রাষ্ট্র হয়? এটা জিওগ্রাফিক্যালি একটা কম্প্যাক্ট দেশ, সেটা সত্য, কিন্তু পপুলেশনের দিক থেকে পৃথিবীর 8th লার্জেস্ট কান্ট্রি। বাংলাদেশের জিডিপি সাইজ প্রথম 40-এর মধ্যে। সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ আছে, সারা পৃথিবীতে আমাদের বন্ধু আছে। শুধু এই মুহূর্তে জাস্ট সমাধানের জায়গাটা একটু বলবেন, তাহলে আমার অন্য আলাপে যেতে সুবিধা হয়। সরকার সমাধানের জায়গা হচ্ছে সরকারের আরো একটু জোরদার স্টেপ নেওয়া দরকার। একই সাথে সেটা কেমন? আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বিজিবির বৈঠক চলছে মহাপরিচালক পর্যায়ে, তখনও পুশিনের ঘটনা ঘটছে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে ব্যাপারটা ইন্টেনশনালি করছে তারা। ইন্টেনশনালি করছে, এটা শুধু বৈঠক দিয়ে সমাধান হবে না। কারণ আপনি যখন বাংলাদেশের মতো দেশ যখন আপনার জিওগ্রাফিক্যালি ছোট মনে করা হয়, এটা ইন্ডিয়া মনে করে তো বিগ ব্রাদার অ্যাটিটিউড আছে, তখন আপনাকে আপনার স্ট্রেংথ কোথায় দেখাতে হবে? আপনার মিডিয়াতে স্ট্রং রিপোর্ট হতে হবে, আপনার সিভিল সোসাইটির ভয়েস শক্তিশালী থাকতে হবে, এখানে পাবলিক মোবিলাইজেশন হতে হবে। সব দেশ যদি শক্তি কেউ দেখিয়ে থাকে, সেটা বাংলাদেশের সাধারণ মানুষ। বর্ডারে যারা দেখিয়েছে, বুক চিতিয়ে যারা বর্ডারে দাঁড়িয়েছে, তারাই হচ্ছে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব। এটা ডিপ্লোমেসির অংশ। এইগুলো সামগ্রিক ফোর্সটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন ডিপ্লোমেসি কাজ করবে। ইন্ডিয়া তখন অফিসিয়াল করবে। আর একটা হলো, আমার একটা সারপ্রাইজ আছে, সেটা হলো আমি অবাক হচ্ছি, ভারত একটা পুরনো দেশ, বৃহত্তর একদম বড় দেশ, তার এত গ্লোবালি তার রিচ, সেই ভারত যেটা বাংলাদেশের সাথে করছে, এটা কিন্তু বেসিক্যালি স্টুপিড অ্যাক্ট। এটা আমরা 80 বছর ধরে 80 বছর কথার কথা বলছি, 80 বছর ধরে দেখছি যে একই কায়দা। যখন বিএনপি গভর্নমেন্ট নতুন এসছে, তিস্তা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, গঙ্গার চুক্তি নবায়ন নিয়ে ইস্যু আছে, সরকারের সামনে অনেকগুলো ইস্যু আছে। এটা তো আমাদের বুঝতে বাকি থাকে না। ভারতের অভ্যন্তরীণ ইস্যুর বাইরেও আমাদের নতুন সরকারকে খুব বেকায়দায় ফেলার জন্য ভারত এগুলো করছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের বোঝা দরকার। সুতরাং এটা নিয়ে আমরা পরবর্তীতে হয়তো আলাপ করার একটা সুযোগ হবে, তখন হয়তো এটা নিয়ে একটা আলাপ করবো। বাট এখন এই মুহূর্তে আরেকটা বিষয় আপনাকে একটু বলি, যেটা আমরা
শিরোনামও জানাচ্ছিলাম যে 8,39,000 কোটি টাকার ছায়া বাজেট দিয়েছে জামাত ইসলামী। এর আগে এনসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছিল গত শনিবারে বাংলাদেশ 2.0 সংস্কার, কর্মসংস্থান, বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি শীর্ষ ছায়া বাজেট। বাংলাদেশ 2.0 কেন, সেটা অনেক একটা প্রশ্ন বটে। আমি এটা নিয়ে একটু আসবো আপনার কাছে খাজা মঈনুদ্দিন। তার আগে আমি যদি একটু সালাউদ্দিন আইয়ুবীর ব্যাখ্যাটা জানি। যারা সালাউদ্দিন আইয়ুবী, এটা প্রশংসনীয় অনেকের কাছে যে আপনারা ছায়া বাজেট দিয়েছেন, কারণ সরকারের হয়তো আপনাদের দিক থেকে এই বাজেটের অঙ্কটা কিছু আইডিয়া তৈরি করতেও হয়তো সহায়তা করবে। কিন্তু কথা হচ্ছে ঠিক কোন কোন জায়গার প্রেক্ষিতে আপনাদের মনে হলো যে বাজেটটা কারেকশন করা দরকার? হ্যাঁ, সরকারের দেয়া বাজেটের সাথে আপনাদের বাজেটের কোন জায়গাটাতে বড় ধরনের পার্থক্য? আমি আগে ইস্যুটাতে 1 মিনিট একটু যুক্ত করতেছি, যেটা হলো ট্র্যাক যে ইস্যুটা রিশাদ বলেছেন। আমি মনে করি এটা খুবই উপযোগী একটা ইস্যু। এই ইস্যুটাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ বেশ পিছিয়ে আছে, এবং পতিত যে সরকার, স্বৈরাচারী সরকারের ইন্ডিয়ার সাথে যে রিলেশনটুকু আপনি বলেন, এইটা কিন্তু বেইটটা তৈরি করেছে তারা ট্র্যাক টু দিয়ে। আমি মনে করি বর্তমান সরকার এটাতে খুব ভালোভাবে ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। ধন্যবাদ। আমি আজকে জামাত ইসলামী যে বাজেট দিয়েছে, এই বাজেট প্রসঙ্গে আমি বলবো, আমাদের বা জামাত ইসলামের মূল বা মুখ্য উদ্দেশ্য হলো যে সরকার এখান থেকে যেটা পজিটিভ মনে করে, যেটা মনে করে দেশের স্বার্থে প্রয়োজনীয়, যেটা মনে করে যে দেশের আগামী অর্থনীতির জন্য প্রয়োজনীয়, এটা যাতে গ্রহণ করতে পারে, সেই জন্য বাজেটটা আগে দেওয়া হয়েছে। সাধারণত বাজেট পেশ করার পর এই বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলো পর্যালোচনামূলক বিভিন্ন সাংবাদিক সম্মেলন বা ইয়েগুলো করে থাকে। এগুলোর মধ্য দিয়ে আসলে তিক্ততা বাড়ে, এগুলোর মধ্য দিয়ে আসলে আর সরকারের কিছু করার থাকে না। ইতিমধ্যে এনসিপি বাজেট দিয়েছে, আপনারা দেখেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক একটা আমি বলবো বড় দল, তারাও ইতিমধ্যে বাজেট দিয়েছে, এবং বাংলাদেশ জামাত ইসলামী সর্বশেষ ছায়া বাজেট দিয়েছে। সরকার উচিত হবে এগুলোকে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে, এখনো যতটুকু সুযোগ আছে সেটাকে আমি মনে করি বাজেটের মধ্যে আওতাভুক্ত করে, যুক্ত করে যদি চিন্তা করতে পারে, আমি মনে করি সরকার যে বলার চেষ্টা করে, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার চেষ্টা করে, সবার আগে বাংলাদেশ এটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে, এটা আমি মনে করবো খুব ভালো একটা আইডিয়া বা চিন্তা হবে সরকারের জন্য। জামাত ইসলামী যে ছায়া বাজেট দিয়েছে, এটার একটা মূল ফোকাসের জায়গা হলো যে ঋণ নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে বাংলাদেশের স্বনির্ভরতার উপর যেন মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই জায়গাতে বাংলাদেশের ক্রাইসিসের যে ইস্যুগুলো আছে, সেগুলো জামাত ইসলামী ছায়া বাজেটে ফোকাস করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, বাংলাদেশের বাজেটের আয়ের খাতগুলোর মধ্যে যে বড় ইস্যুগুলো, সেগুলো হলো ট্যাক্স। ট্যাক্সের 3টা ধরন সাধারণত থাকে, ভ্যাট, ট্যাক্স, কাস্টম। কিন্তু মানে ট্যাক্স যেটা বা ইনকাম ট্যাক্স যেটাকে বলা হয়, এই ইনকাম ট্যাক্সের জায়গায় কিন্তু বাংলাদেশ বারবার আমি মনে করবো যে কাঙ্ক্ষিত যে সাফল্য, সেই সাফল্য অর্জন করতে পারেনি। জামাত ইসলামী এইটা কেবল ফোকাসের চেষ্টা করেছে। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, আমরা সেই বক্তব্যে সেটা শুনছিলাম। শহীদুল বাবুল, এটা অনেক বড় একটা প্রশ্ন। মানে আমাদের বাজেট যেটাই হোক না কেন, কর আহরণ সবচাইতে বড় বিষয়। সেই কর আহরণটাই আমরা আসলে অটোমেশন করতে পারিনি, ফলে যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কর ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি, মেলা করেও আসলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হচ্ছে না। মানে এটা কতটা মনোযোগী আসলে সরকার করা হলো? না না, মনোযোগী ইস্যু না, একটা হলো মাইন্ডসেটের একটা ব্যাপার আছে, যে আপনি কতটুকু ট্যাক্স ফাঁকি দিবেন কি দিবেন না। পশ্চিমের দেশগুলা ওয়েলফেয়ার স্টেট আপনি যদি দেখেন, বেতন থেকে কি পরিমাণ, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, কি পরিমাণ ট্যাক্স দিয়ে তাদের থেকে নেওয়া হয়, এবং আপনি যে টাকা লুকাবেন সেই সুযোগও সেখানে সীমিত। আমার এখানে ব্যাংকিং ব্যবস্থা বলেন বা নানান ফাঁক ফোকর বলেন, মানুষ যেভাবে টাকা লুকাতে পারে বা লুকায়, অপ্রদর্শিত আয় থাকে, এরকম মনে হয় দুনিয়ার কোনো জায়গায়। ধরেন আপনার এখানে যে লক্ষ্যমাত্রা গতবার বোধহয় কত 6 লক্ষ মেট্রিক 6 লক্ষ কোটি টাকার রাজস্ব টার্গেট দেওয়া হয়েছিল, কত 4 লাখ কোটি টাকার মতো, 4.5 লাখ কোটি টাকা লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন হয় নাই। কিন্তু এই যে বাজে, এটা কিন্তু অহেতুক না। ধরেন সাইফুর রহমান সাহেব একটা প্রজেক্ট দিয়েছিলেন, ভ্যালুয়েটেড ভ্যাট, হ্যাঁ, এইটার উপরে কিন্তু এখান থেকে কিন্তু বিরাট একটা অংশ আপনার রাজস্বের আমরা পাচ্ছি, যেটা সাইফুর রহমানের ব্রেন চাইল্ড। সেরকম এই জন্য সাইফুর রহমান সাহেব তো আসলে নাই, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কিভাবে বাজেট দেন, বাজেটের সময় আপনি কি চিন্তা করেন। উনি বলেছিলেন যে আমি আমার একেবারে প্রান্তিক যে গোষ্ঠীটা, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের কথা আমার মাথায় থাকে বাজেট দেওয়ার সময়। সেই জন্য এই পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি প্রশংসিত। তিনি তার আত্মজীবনীতে আমি একটা লেখা বললাম যে উনি যখন পাকিস্তানে গেলেন বিদায় দেওয়ার সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং পিছনে ছিলেন সাইফুর রহমান, তখন বেনজির ভুট্টো বলছিলেন যে আপনি তো চলে যাচ্ছেন, আপনার এই সোনার টুকরা অর্থমন্ত্রীটাকে যদি আমাকে দিয়ে যেতেন। তো যাই হোক,
হোক, সাইফুর রহমানও নাই, বেগম খালেদা জিয়া, নতুন অর্থমন্ত্রী, নতুন বাজেট, নতুন সরকার। হ্যাঁ, আপনাকে একটা আমরা একটা জিনিস অন্তত নিশ্চয় করে বলতে পারি যে এবারের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা যাই থাকুক, তবে প্রান্তিক যে জনগোষ্ঠী, যেমন বিদ্যুতের বিষয়ে আপনি দেখবেন যে 75 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুতের একদম, তারপরে যে স্টেপ করা হয়েছে, তার মানে কি এখানে যাতে উচ্চবিত্ত যারা তাদের থেকে কর্তন করে এটাকে যাতে একটা ডিসেন্ট্রালাইজড করা যায় বা প্রান্তিক মানুষ যাতে এই সুবিধাটা ভোগ করে, টার্গেটটা ওই জায়গায়। একটা অভিযোগের কথা আমি আজকেও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম, অনেকে বলছিলেন যে বাজেটের মানে যত বড়ই আকার হোক না কেন, সে আকার নিয়ে ভয়ের কোনো কারণে যদি আমরা করটা ঠিকমতো আহরণ করতে Right. পারি। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মানে প্রথিতযশা রাজনীতিবিদ আছে, পড়খাওয়া রাজনীতিবিদরা আছে, সেটা তো বটে, কিন্তু কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদদের আমরা দেখে এসেছি এবং সেই জায়গা থেকে আসলে ছাগল কাণ্ডের মতো কিছু ঘটনা ঘটে, যারা আসলে রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য রাজস্ব কোনো কর্মকর্তাকে একটু ব্যবহার করার চেষ্টা করে এবং এই জায়গাটাতে এসে আসলে অটোমেশনের প্রয়োজন। আমরা সরকার দেখতে পাচ্ছে না যে কোথায় গিয়ে আসলে দুর্নীতিটা হচ্ছে। অটোমেশন হলে তারা একটা অ্যাপের মাধ্যমে সব কিছু দেখতে পেত। সেই জন্য আপনি দেখেন না, কালো টাকা সাদা করার যে সুযোগ দেয় এই গভর্নমেন্ট দিবে কিনা আমি জানি না, বা এই বাজারে থাকবে কিনা। এখানেও কিন্তু একটা ভালো টাকা বিভিন্ন সময় আমরা দেখেছি এসে, মানে সেটাকে বলা হয় কোনো প্রশ্ন করা যাবে না। আপনি যে টাকা সেটা আপনি মূল যে ট্যাক্স তার সাথে 10% অ্যাড করে দেওয়া হয়, বা আবাসন খাতে ব্যয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সেটাও আমার জিডিপির জন্য একটা বিরাট মানে কি হয় আর কি, পজিটিভ দিক হয়। সেটা করা হবে কিনা জানি না। তবে টাকা যে অপ্রদর্শিত অনেক টাকা বা কর ফাঁকি দেওয়া যে প্রচুর টাকা বা এই যে হিউজ স্কোপ, সেই স্কোপটাকে যদি কাজে লাগানো যায়, আমি বিশ্বাস করি 5 লক্ষ কোটি টাকা স্বাভাবিকভাবে বা 5.5 লক্ষ কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব। সেটা যদি আমরা আয় করতে পারি তাহলে এই 9 লক্ষ কোটি টাকা বাজেটের কোনো ইস্যু না। একদম। সালাউদ্দিন হাবিব, ছোট করে একটা জিনিস বলবেন, মানে আমি আসলে পুরো বাজেটটা আপনাদের যেহেতু এখন পর্যন্ত পড়িনি, এই কারণে আমি জানতে পারছি না, যদি আপনি একটু জানাতে পারেন অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা নিয়ে আসলে আপনাদের বাজেটে কোনো বক্তব্য আছে কিনা, আপনাদের দিক থেকে কোনো বক্তব্য আছে কিনা, এটা সলিউশন কি? হয়তো এখন পর্যন্ত পত্রপত্রিকার যে নিউজ দেখে আমি যতটুকু দেখেছি, বর্তমান সরকার ও বর্তমান বাজেটে এই সুযোগটা রাখছে না। মানে আমি যতটুকু দেখেছি এখন পর্যন্ত বাজেট পেশ হয়নি। আপনাদের ছায়া বাজেটে ছায়া বাজেটে এটা কোনো সুযোগই দেওয়া হয়নি। এই ধরনের প্রয়োজনীয়তাই পড়বে না, কারণ হলো জামাত ইসলামী মনে করে মূল যে জায়গাগুলোতে সেগুলোতে সরকার আরেকটু শক্ত অবস্থানের সুযোগ রয়েছে। সরকার যদি শক্ত অবস্থান নেয়, আমি ছোট্ট একটা ডাটা দিলে আরেকটু ক্লিয়ার হবে না আপনারা দেখেন। 2016 সালে অর্থমন্ত্রী বলেছিল যে বাংলাদেশে প্রায় 4.5 কোটি মানে ট্যাক্স দেওয়ার উপযোগী মানুষ রয়েছে। সেটা যদি বাদও দেন, এখন পর্যন্ত টিন আছে, টিন ধারী হলো 1,14,00,000 মানুষ, অথচ কর দেয় মাত্র হলো 39 থেকে 40 লক্ষ মানুষ। এটাকে যদি 1,14,00,000 টাকায় যদি আপনি 40 লক্ষের জায়গায় যদি 80 লক্ষ নিতে পারেন, তাহলে কিন্তু এখন যে 4.5 লক্ষ কোটি টাকা এসেছে, এটাকে আপনি খুব অনায়াসে 6 লক্ষ থেকে 6.5 লক্ষ কোটি টাকায় বা 7 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব। এই যে আপনি এই যে গ্যাপটা পূরণ করার জন্য চেষ্টা কতটুকু করতে পারছেন, এর মধ্যে দেখেন এই যে 40 লক্ষ কোটি টাকা আসে এখন, 40 লক্ষ লোক ইয়ে দেয়, সেখানে কর্পোরেট সেক্টরে এর মধ্যে হলো প্রায় 70%, 70%। এই 70%-এর বাইরে আর থাকে 30%। আমি আপনার এই পয়েন্টগুলো নোট রাখছি এবং আমরা তো বাজেট নিয়ে নিয়মিত শোয়ের আয়োজন করছি, সেখানে নিশ্চয়ই পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো এবং আপনিও সেখানে হয়তো আমন্ত্রিত থাকবেন। এই সমস্ত বিষয় নিয়ে আসলে দিনভর আমরা খুঁটিনাটি আলাপ করতেই পারবো, কিন্তু যেই বিষয়টা জানার ইচ্ছা ছিল সেটা আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে কালো টাকার ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের দিক থেকে আসলে প্রয়োজন পড়েনি এবং সরকার হয়তো সেই সুযোগটা রাখবে কি রাখবে না হয়তো আরেকটু সময় গেলে আমরা জানতে পারবো। যা হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাংকটার উপরে টার্গেট ছিল যেই সরকার পালিয়ে গেল, ফ্যাসিস্ট সরকার, তাদেরও একটা নজর ছিল। জামাত ইসলামী বলছে এটা তাদের ব্যাংক, তাদের কাছে ফিরে দেওয়া হোক, তারাই প্রকৃত মালিক, এবং তারা অভিযোগ করছে বিএনপি নজরও নাকি এখানে পড়েছে। আবার ইদানিংকালে আমরা একটা ট্রলও হতে দেখছি যে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারছে না বা গ্রাহকের একটা অংশই ব্যাংকের লেনদেন বন্ধ রাখার জন্য বাইরে এসে আন্দোলন করছে। অনেকে বলছেন এরা গ্রাহক না, এরা গুপ্ত গ্রাহক। মানে একটু ব্যাখ্যা করবেন আসলে কি হচ্ছে। শোনেন, এই যে আপনি একটা প্রশ্ন বললেন যে জামাত ইসলামী বলতেছে তাদের ব্যাংক, এই প্রশ্নটাই তো মানে ভ্যালিড কোশ্চেন না, বা এই যে বাস্তবতাটাই তো ভ্যালিড বাস্তবতা না। আপনি এই যে একটা ব্যাংক পরিচালনার জন্য ব্যাংকিং রেগুলেটরি অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের মাধ্যমে ব্যাংক চলবে, বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে। কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে যাওয়ার পরে যদি জামাত ইসলাম, যেটা আপনি বললেন, বা রাজনৈতিক দল, তারা তাদের আপত্তি থাকে, তাদের ইচ্ছা মতো মানুষ রাখতে হবে, তাদের ইচ্ছার মতো মানুষ বসাইতে হবে, প্রশ্ন তো সেইখানেই। এই আমানত তো রাষ্ট্রের আমানত, এটা কত মানুষের টাকা। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইসলামী ব্যাংক আপনি যদি হিসাব নেন অনেস্টলি, আমি
আমি নট পলিটিক্যাল স্টেটমেন্ট। ইসলামী ব্যাংকে দেখবেন তো ওখানে ভিন্ন মতের কোনো মানুষ চাকরি করতে পারে কিনা, একজন হিন্দু মানুষ ওখানে চাকরি করতে পারে কিনা, একজন সাধারণ মানুষ। ইজিটি ব্যাংকিং রেগুলেটরি অ্যাক্ট, এইভাবে কি ব্যাংক চলতে পারে? আপনি ওইখানে এই কয়েক মাসে 9,000 মানুষকে সেখান থেকে চাকরিচ্যুত করা হলো, 9,000 মানুষকে। হ্যাঁ, একমাত্র জামাত ইসলামের লোক না হলে সেখানে চাকরি করতে পারবে না। কয়েকদিন আগে সেখান থেকে সাইফুল ইসলাম, আজকে আমি একটা ভিডিও দেখলাম, জুলকার নাইন সাহেব অনুসন্ধানী সাংবাদিক, তিনি একটা ভিডিও ছেড়েছেন যে সাইফুল ইসলাম নামে কিশোরগঞ্জের এক ব্যাংক কর্মকর্তা, তার কাছে 5,000 টাকা চাঁদা চাওয়া হয়েছে জামাত ইসলামের সম্মেলনের জন্য কিশোরগঞ্জের। তিনি দিতে অস্বীকার করেছেন বা কম দিতে চেয়েছেন। তাকে বলা হয়েছে জনৈক রফিকুল ইসলাম যে আপনি আপনার সিনিয়র অফিসারের সাথে আলাপ করেন। পরবর্তীতে তার 5,000 টাকাই তাকে দেওয়া লাগলো, এবং তিনি যে দিতে চান না এই কারণে 1 মাসের মধ্যে তাকে ওখান থেকে করে দেওয়া হলো, বদলি করে দেওয়া হলো। শুধু বদলি না, তার চাকরিও নাই, রেকর্ডেড, এটা আছে, আপনি এই ভিডিওটাও আছে, দেখবেন। এটা একটা উদাহরণ। তারপরে এই যে যেটা প্রকল্পের কথা আপনি বললেন, কথা হয়েছে, এটা বহুল প্রচলিত কথা যে জামাত ইসলাম বিগত নির্বাচনের সময় তাদের যে নির্বাচনী ব্যয় তার অধিকাংশ এই ইসলামী ব্যাংক সাপ্লাই দিয়েছে। কিভাবে দিয়েছে? একটা হলো নাবিল গ্রুপ নামে একটা গ্রুপ, একটা তো লুট করেছেই এসালামরা, হ্যাঁ, বা সালমান রহমানরা ইসলামী ব্যাংকগুলো থেকে। তারপরে নতুন করে 5 তারিখের পরে এই যে আরডিএস নামে একটা প্রকল্প, সেই প্রকল্পের আদানে গ্রামীণ নারীদেরকে, বেশিরভাগ নারীদেরকে, কাউকে 5,000 কাউকে 10,000, এরকম করে 11,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে গেল। বা তার আগে ইলেকশনের আগে 5ই আগস্টের আগে গেল আরো 11,000 টাকা। আপনি বিগত বছরগুলোর রেকর্ড নেন তো ইসলামী ব্যাংকের, ইভেন যখন ইসলামী ব্যাংক আওয়ামী লীগ ইসলামের হাতে, তখন কত টাকা এই প্রকল্পে ব্যয় হয়েছে, আর এই 1.5 বছর আর নির্বাচনের আগে এই 3 মাস এই কত টাকা ব্যয় হয়েছে। এটা তো অস্বাভাবিক একটা লেনদেন, এবং এটা কথিত আছে যে এই টাকাটা জামাতে ইসলামের নির্বাচনের কাজে ব্যয় হয়েছে, এবং নাবিল গ্রুপের যে টাকাটা এটা লুটপাট হয়েছে, এইটাও এই নির্বাচনের কাজে ব্যয় হয়েছে। এগুলো কি তদন্ত করার পরে এগুলো অভিযোগ আছে, বুঝছেন? এবং ইসলামী ব্যাংক থেকে যারাই চাকরি করেন প্রত্যেককে এখানে জামাত ইসলামকে চাঁদা দিতে হয়, তাদের প্রত্যেককে চাঁদা দিতে হয়। এই সামগ্রিক বিষয়গুলো আজকে সংসদে দীর্ঘক্ষণ আলোচনা, ওনাদের কথা বলেছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, অর্থমন্ত্রী কথা বলেছেন, আর অনেকেই কথা বলেছেন। চাঁদার ব্যাপারটা একটু পরিষ্কার করবেন, মানে কোথায় চাঁদা দিতে হচ্ছে? তাদের কারণে অকারণে উৎসবে অকেশনে তাদেরকে বাইতুল মালের টাকা দিতে হয়। এই যে যেটা উদাহরণ আমি বললাম, এই ভিডিওটা আমার কাছে আছে, হ্যাঁ, ইসলামী ব্যাংক। এবং এই যে 9,000 মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে, তারাও তো আন্দোলন করছে, তারাও তো দেশের মানুষ। এই সামগ্রিক বিষয় নিয়ে অবশ্যই তদন্ত হচ্ছে এবং তদন্ত হবে, এটা তদন্তের দাবি রাখে। সেই জন্য ইসলামী ব্যাংকে বগলদাবা করে রাখা বা দলীয় ব্যাংক হিসেবে যদি বলা হয়, তাহলে এখানে এটা ব্যাংকিং সিকিউরিটি অ্যাক্ট, যেটা রেগুলেশন অ্যাক্ট, সেই অ্যাক্টের ব্যত্যয় হয়, এবং এটা হতে পারে না। সেটাই হলো আমার বক্তব্য আজকে বলা হয়েছে। আচ্ছা, আমি বোধ করি সালাউদ্দিন আইয়ুবী, আপনি শুনেছেন শরীফ ইসলাম বাবুলের বক্তব্য। আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাই। মানে প্রথম কথা হচ্ছে, একেবারে ধরে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলছিলেন যে ইসলামী ব্যাংকে নারায়ে তাকবীর দিয়ে ব্যাংক দখল করার পর 9,000 কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনার কথা বলা হচ্ছে। আরডিএস প্রকল্পে 11,000 কোটি টাকা, এবং পরবর্তীতে আরও 11,000, মোট 22,000 কোটি টাকার হদিশ পাওয়া যায়নি। বলা হচ্ছে নারীদেরকে 10,000 করে টাকা দেওয়া হচ্ছিল, নির্বাচনী ক্যাম্পেইনে তাদেরকে ভূমিকা রাখার কথাও অভিযোগও আনা হচ্ছিল। 5 আগস্টের পর নাবিল গ্রুপকে 700 কোটি টাকা দিয়ে এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে, যেটা এখনো ফেরত দেওয়া হয়নি, নানা কিছু। মানে এই বিষয়গুলোর কোনো ব্যাখ্যা জামাত ইসলামের পক্ষ থেকে আছে কিনা, বা কি বলবেন? আমি প্রথম বলবো, এটা সংসদে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে উত্তর দিতে গিয়ে তথ্য ভুল করতে পারেন, কিন্তু বাবুল ভাই তো চাইলে এটাকে আরেকটু যাচাই বাছাই করে কথা বলতে পারতো। একেবারে সর্বৈব মিথ্যা তথ্য দিয়েছেন। আমি একেবারে আজকেও চ্যালেঞ্জ করছি, জামাত ইসলামীর আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান একইভাবে চ্যালেঞ্জ করেছেন, আমিও চ্যালেঞ্জ করছি। দেখেন, আমি একটা তথ্য দেই, যে আইডিএস এর কথা বলা হয়েছে যে 22,000 কোটি টাকা এখান থেকে লুটপাট করা হয়েছে, সেখানে টোটাল এটা 1995 সালে শুরু হয়েছে। 95 সাল থেকে এখন পর্যন্ত এই প্রজেক্টে ইসলামী ব্যাংকের লেনদেনই হয়েছে মাত্র 6,880 কোটি টাকা। মে 2026 সাল পর্যন্ত, এখন পর্যন্ত টোটাল লেনদেন হয়েছে এটা। এর মধ্যে খেলাপি, অর্থাৎ এই টাকা ফেরত আসেনি মাত্র 23 কোটি 28 লাখ টাকা, যা মোট খেলাপি ফেরতের পরিমাণ হলো 97.5%, অর্থাৎ অধিকাংশ টাকা ইতিমধ্যে ফেরত এসেছে। 2024 সালের মানে 12 মাসে, যে সময়ের কথা তারা বলছে, 24 সালে 12 মাসে মাত্র 687 কোটি টাকা এখানে ঋণ দেওয়া হয়েছে। এরপর 24-25 এই সেশনে এই যে একটা বিশাল গল্প বানানো হয়েছে, এতটা অবান্তর কথা
সংসদে এভাবে বলা যায়, পরবর্তীতে সেখানে বলা যায়, এটা আমার মানে বিশ্বাস আনতে কষ্ট হচ্ছে। এটা তথ্যটা কি? আমি আচ্ছা। ইসলাম ব্যাংকে এখন আপনি ইসলাম ব্যাংকের ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে ডাটাটা দেখতে পারবেন। আমি এটা ইসলাম ব্যাংক থেকে ডাউনলোড করে বলতেছি, আমার কথা কোনো মানে আপনি করতে পারবেন না, চাইলে এখনই যাচাই করতে পারবেন। বুঝতে পারছি। কিন্তু আচ্ছা, এটা ব্যাখ্যা দিচ্ছে আরেকটু একটু বলবেন, মানে ৯,০০০ কর্মীকে চাকরিচ্যুত করার কথা। কোন দলিল যদি তারা দেখাইতে পারে তাহলে আমি এটা মেনে নিব। আমি শুনবো শহীদুল ইসলাম বাবুল আমার পাশে আছেন, আমি তার কাছ থেকে এটা জানার চেষ্টা করবো। তার আগে এটা বলবে যে ৯,০০০ কর্মীকে চাকরিচ্যুত হওয়ার বিষয়টা, তো এটাও কি আসলে মিথ্যা? দেখুন, ৯,০০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়নি, তার একটা কথা বলছে। ৯,০০০ কর্মী যখন এসালাম ইসলাম ব্যাংক দখল করেছে, এসালাম ইসলাম ব্যাংক দখল করেছে কিনা এই তথ্য মিডিয়া আমার চেয়ে ভালো বলতে পারবে। প্রথম আলো কিভাবে দখল করা হয়েছে সেটা একটা ভিডিও তথ্য প্রকাশ করেছে, সেটা বিস্তারিত অনুসন্ধানের রিপোর্ট দিনের পর দিন তারা তাদের পত্রিকায় প্রকাশ করেছে। আমাদের যদি সময় দেন, পয়েন্ট টু পয়েন্ট, ওয়ান টু ওয়ান টাইম ধরে ঘটনা উল্লেখ করে আমি এখানে বলতে পারবো। যদি সোজা কথা এটা জানতে চাই যে ৯,০০০ যে কর্মচারী, সেই ৯,০০০ কর্মচারী যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, শেষ করলে আপনার একেবারে প্রশ্ন থাকবে না। সেটা বলছি যে এসালাম এটা দখল করার পরে এসালাম কোন ধরনের পরীক্ষা ছাড়া, নিয়োগ প্রক্রিয়া ছাড়া, সেখানে যাদেরকে নিয়োগ দিয়েছে পরিচালনা পর্ষদ, এসালামের কর্তৃত্ব চলে যাওয়ার পর বলেছে আপনাদেরকে চাকরি করতে হলে পরীক্ষা দিতে হবে। তারা পরীক্ষা অংশগ্রহণ করতে রাজি নয়। এটা কি তাদের কোনোভাবে অবৈধ? এই সিদ্ধান্ত কি কোনোভাবে অন্যায্য আপনি বলতে পারেন? এটা ন্যায্যতার ভিত্তিতে। এখন আপনাদের কাছে আরো আশ্চর্য মনে হবে, সেই ৯,০০০ কথা বলা হচ্ছে, তার থেকে হাজার হাজার ব্যক্তি পরবর্তীতে পরীক্ষা দিয়ে এখন আবার চাকরি করছে, এবং যারা পরীক্ষা অংশগ্রহণ করেনি তারা আর চাকরি ফিরে পায়নি, যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে তারা এই পরীক্ষা দিয়ে আসলে কি হবে? মানে এই পরীক্ষাটা কি, মানে সিনিয়র স্কেল অফিসার পরীক্ষা হলে না বোঝা যেত যে অফিশিয়াল কোনো বিষয় থাকবে? একবার এন্ট্রি পরীক্ষা, যেটা একজন ব্যাংকে চাকরি নেওয়ার জন্য যে পরীক্ষা দেওয়ার কথা, যে পরীক্ষা ইসলাম ব্যাংক গত 1983 সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে যে প্রক্রিয়া মেনটেন করে পরীক্ষা নিয়ে আসছে, সেই প্রক্রিয়া তারা একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছে। এই এসালম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যারা এসেছিল তারা কোন ধরনের পরীক্ষা দেয়নি, শুধুমাত্র একটা সিভি দিয়ে, সিভিতে একটা সুপারিশ করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, পরের মাস থেকে তাদের জন্য বেতন ধরে দেওয়া হয়েছে। মারাত্মক হ্যাজার্ড সিচুয়েশন তারা তৈরি করেছে। তারা ব্যাংকটাকে ধ্বংস করার জন্য যত প্রক্রিয়া অবলম্বন করা দরকার সবগুলো চেষ্টা করেছে। ধ্বংস বাঁচানোর জন্য পরীক্ষা প্রক্রিয়ার জন্য আসার চেষ্টা করা হয়েছে, এবং হাজার হাজার ছেলে এখানে আবার নতুন করে পরীক্ষা দিয়ে তারা তাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন আরেকটা অভিযোগের কথাও বলা হচ্ছে যে যদি কোনো সভা সমাবেশ হয়, সেই সভা সমাবেশের জন্য আসলে ব্যাংক থেকে আসলে টাকা উঠিয়ে চাঁদার আয়োজন করা হয়। এটা বাবুল ভাইকে আমি বলবো, আপনি কাউকে এমন কেউ যদি থাকে তাকে মামলা করতে বলেন, অথবা আপনারা যেহেতু জানেন আপনারা মামলা করেন, যদি কোর্টে প্রমাণিত হয় আমি সাক্ষী, আমি কথা দিচ্ছি, আমি আপনারা যে শাস্তি দিবেন আমি মেনে নিব। আমি ইসলাম ব্যাংকের একজন গ্রাহক, আমি ইসলাম ব্যাংকে নিয়মিত যাতায়াত করি, কোন ইসলাম ব্যাংকের কর্মকর্তা এই তথ্য বলতে পারবে না। এটা বলতে পারেন ইসলাম ব্যাংকে যারা চাকরি করে এর মধ্যে শত শত ভাইরা আছেন যারা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত। জামাত ইসলামের সাথে যারা সম্পৃক্ত আপনারা জানেন, জামাত ইসলামের ছোট করে এটা পরিষ্কার করেছেন। হ্যাঁ, আপনি তো দুই না দিলে তো প্রশ্ন করার লাভ নেই। আপনি স্পষ্ট করেছেন, এটা আপনি বলেছেন। জি, সংগঠন করে একজন কর্মী থেকে শুরু করে আমির পর্যন্ত প্রত্যেককে তার নির্ধারিত বাইতুল মাল টাকা দিয়ে তাকে সংগঠন করতে হয়। সুতরাং ইসলাম ব্যাংকের কোন কর্মকর্তা বা কোনো ব্যক্তি যদি সংগঠন করে তাকে জামাত ইসলামী প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। বাবুল ভাই যদি আজকে জামাত ইসলামী কর্মী হয়, কালকেই তাকে বাইতুল মাল অর্থ দিয়ে সংগঠন করতে হবে। এটাকে আপনি বলতে পারেন না যে ইসলাম ব্যাংক থেকে তাকে টাকা দিচ্ছে, তিনি বেতন পাওয়ার পরে তো আপনি নিজের টাকা। আচ্ছা, বুঝতে পারছি সেই টাকাটা সেই ডোনেশন যদি দিতে হয় সেটা আসলে নিজের টাকা থেকে দিচ্ছে। আরেকটা বিষয় একটু বলবেন যে নির্বাচনকালীন সময়ে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে সেটা ক্যাম্পেইনে প্রচার করা হয়েছে, কাজে লাগানো হয়েছে, নারীদের হাতে 10,000 করে টাকা তুলে দেওয়া হয়েছে, এই ব্যাপারটা নিয়ে কোনো আলাদা বক্তব্য আছে আপনাদের? আমি বলবো যে তথ্য আপনি এখন বলছেন, এটাই শুরুতে এই প্রশ্নটা করেছিলেন। আপনি বলেছেন যে 22,000 কোটি টাকা আরডিএস থেকে নেওয়া হয়েছে। না, ওটা তো আরডিএস প্রকল্পের কথা বলা হচ্ছে নির্বাচনের জন্য, ওই সময় আলাদা করে 5,000 10,000 বলা হচ্ছিল। জি, আমি সেটাই বলছি, আপনি হয়তো খেয়াল করেননি, স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটাই বলেছেন যে আরডিএস প্রকল্পের মধ্য দিয়ে নারীদের কাছে 10,000 করে আগে দেওয়া হয়েছে, নির্বাচনের পরে আর 10,000 করে দেওয়া হবে বলে এই আরডিএস প্রকল্পের মধ্য দিয়ে বলা। বুঝতে পারছি। হ্যাঁ, আরডিএস যত তথ্য এখানে দিয়েছে 100% অবান্তর এবং অসত্য। আচ্ছা, একটা কথা আমি বলি, আমাদের সালাউদ্দিন আইয়ুবের কথার মধ্যে আসছে যে ম্যাক্সিমাম জামাতে ইসলামের ভাইরা এই ব্যাংকে চাকরি করে। ইজ ইট পসিবল যে এই ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে যে শুধু জামাতের লোকরাই এখানে চাকরি পাবে? এটা কি হতে পারে?
সালাউদ্দিন আইয়ুবী, এটা কি হতে পারে? এটা কি যৌক্তিক একটা আপনি প্রশ্ন? জি। একজন লোকও পাবেন না ওইখানে, তার মানে কি? এস আলমরা আওয়ামী লীগের আমলে এসে দখল করছিল, তার আগে ওনাদের দখলে ছিল ব্যাংকটা। তার মানে এই ব্যাংকটা দখলের মধ্যেই আছে। এখন যেই কি দখল মুক্ত হইতে যাচ্ছে তখনই এই যে মানে অস্থিরতা তৈরি হয়ে গেছে এবং সর্বব্যাপী আলোচনা যে আমাদের ব্যাংক আমাদের কাছে থাকবে, মানে জামাত ইসলামের ব্যাংক। জামাত ইসলামের কর্মচারী, এটা কি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের মধ্যে আছে যে এখানে শুধু শিবিরের লোকরাই চাকরি পাবে, একটা বিএনপির লোক কোনো চাকরি পাবে না, একটা হিন্দুর লোক খুঁজে পাওয়া যাবে না? এটা কি ব্যাংকিং রেগুলেশনের মধ্যে আছে? এটা কি ভিন্ন কোনো স্বতন্ত্র দেশ? আপনি দেখেন সালাউদ্দিন আইয়ুবী বলল যে আমরা এটা বানাই বলতেছি। আমি গুগলে সার্চ দেন, এইমাত্র আপনি পড়েন আমি ইসলামী ব্যাংক থেকে আরডিএস পর্যন্ত কত টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। জাস্ট এখানে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন সংস্থার প্রকল্প আরডিএস এর মাধ্যমে এখন পর্যন্ত 22,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ব্যাংকটির দেওয়া সর্বশেষ তথ্যে এই প্রমাণ দেওয়া যায়। হ্যাঁ, এই যে আপনি দেখেন, হ্যাঁ, আরডিএস প্রকল্পে উল্লেখযোগ্য দিক হলো এটি ইসলামী ব্যাংকের ফ্ল্যাগশিপ ইসলামিক মাইক্রো ফাইন্যান্স ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি। ঠিক আছে, কিন্তু এই যে ডেটা নিয়ে উনি বলছে। বলছে প্রাপ্ত তথ্য মতে প্রকল্পের মাধ্যমে পূর্বে 11,000 কোটি টাকা এবং পরবর্তীতে আরো 11,000 কোটি তহবিল বিতরণ করা হয়েছে, যার মোট পরিমাণ 22,000 কোটি টাকা। কর্মপরিধি, এই প্রকল্পের আওতায় দেশের প্রায় 30,000 গ্রামের 15 লক্ষাধিক সুবিধাভোগী অন্তর্ভুক্ত রয়েছে, যাদের 92% নারী। এটা তো আছে, কিন্তু উনি যেটা বলছেন সেটা একদম ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে লেনদেন এটা ডাটা কালেক্ট করে তারপর বলছেন। না, আমিও এটা গুগল থেকে বের করলাম ইসলামী ব্যাংকের এই তথ্যটা, আমি কেবলই দিলাম। যাক, সেটা যদি আমি মনে করি যদি ওনার তথ্য সত্য হয়ে থাকে, এটাও যদি মিথ্যা হয়ে থাকে সমস্ত তথ্য, তাহলে যে টাকা দেওয়া হয়েছে এখানে যেহেতু জামাতে ইসলাম আর ইসলামী ছাত্র শিবিরের সমস্ত লোক সম্পৃক্ত। আমি একটা ভিডিওর কথা বললাম, এখন আমার কাছে আছে ভিডিওটা। এক কর্মকর্তা বলছেন তার কাছে 5,000 টাকা চাঁদা চাওয়া হচ্ছে আজকের এই ভিডিও। উনি ওনার বেতন থেকে দিবেন? হ্যাঁ, না কেন দিবেন? উনি বেতন থেকে উনি দিতে অস্বীকার করলেন বলেই তার চাকরিটা চলে গেল। আপনি ঢালাও ভাবে তার চাকরি আপনি ছাঁটাই করবেন 9,000-কে। আপনি আগে কিভাবে নিয়োগ দিয়েছেন, এটার এই ব্যাখ্যাটা কি? হ্যাঁ, ওখানে কি অন্য কোনো লোক চাকরি করার কোনো সুবিধা নাই, তাদের যোগ্যতা নাই? আর কোন ব্যাংকে এরকম শুধুমাত্র জামাত ইসলামের আছে, বা কোন ব্যাংকে শুধুমাত্র বিএনপির কর্মীরা চাকরি করে? একটা ব্যাংক খুঁজে পাবেন? ইজ ইট পসিবল? সেই জন্যে দখলদারিত্বের কথা যখন আপনি বলেন, এটা এস আলম ওয়াইসে দখল করছিল, এর আগে এটা জামাতের দখলে ছিল, এখন এই দখল মুক্ত করতে যাই যত ঝামেলা বা এই মানে শুরু হয়ে গেল। বুঝতে পারছি। সালাউদ্দিন আইয়ুবী, এটা একটা বড় প্রশ্ন, কিন্তু মানে জামাতে ইসলামী করার পর ইসলামী ব্যাংকে চাকরি হয় নাকি ইসলামী ব্যাংকে চাকরি হওয়ার পর জামাতে ইসলামী করতে হয়? ইসলামী ব্যাংকে চাকরি হওয়ার পর কাউকে জামাতে ইসলামী করতে হয় না, বা ইসলামী ব্যাংকে চাকরি নেওয়ার জন্য কাউকে জামাতে ইসলামী করতে হয় না। আওয়ামী লীগ করে, বিএনপি করে, এরকম অনেক ক্ষেত্রে জামাতে ইসলামী ইসলামী ব্যাংকে চাকরি করে। আচ্ছা, যুক্ত হয় অথবা জামাতে ইসলামী করতে এরকম ব্যক্তিরা ইসলামী ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, আমি দেখি না, যে হতে পারে শরিয়ায় পরিচালিত, আমি বলি ইসলামী ব্যাংক পরিচালিত, ইসলামী শরিয়া যারা অনুসরণ করে, ইসলাম যারা চর্চা করে, প্র্যাকটিস করে, ইসলামী করে, এটা বাস্তব। জামাতে ইসলামী যারা করে তারা ইসলামী শরিয়া মানার চেষ্টা করে। বিরোধী বিধর্মীর লোকেরা আছে, ভিন্ন ধর্মাবলম্বী কেউ কি চাকরি লোকেরা আছে, আপনি চাকরি পারবো, বিধর্মী লোকেরা ইসলামী ব্যাংকে চাকরি করে, আমি দাতা দিতে পারবো। এটা মানে আসলে না জানার কারণে এই বিক্ষোভ তৈরি হচ্ছে, এই চিন্তাগুলো তৈরি হচ্ছে। আমরা তো আজকে থাকতে পারে 2-4টা, আমি জানি না, আমার চোখে পড়েনি। আমরা আজকে সংসদে এটাই বলার চেষ্টা করছি যে কোনো বিধির উপর পূর্ব ধারণা। আচ্ছা আচ্ছা, সালাউদ্দিন আইয়ুবী, আপনার কথাটা একটু স্পষ্ট করে শুনতে চাই। সম্ভবত ব্যান্ডউইথ একটু সমস্যা হচ্ছে, এটা ঠিক করবে। আমি একটু খাজা মাইনুদ্দিন আপনার কাছে আসি। একটা খবর আমরা আসলে একটু আগে আমরা যখন পত্রিকা বিশ্লেষণ করছিলাম তখন জানাচ্ছিলাম যে 9 দিনে প্রায় 5,400 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে। মানে আর্থিক খাতের এই অংশ নিয়েও আপনি বিভিন্ন সময় তো প্রতিবেদন করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে, মানে ইসলামী ব্যাংক নিয়ে সরকার বিরোধী দলের এত আলাপের মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা, এমনটা কিনা? কারণ অনেকেরই তো অ্যাকাউন্টে টাকা আছেন এবং সেই টাকা নিয়ে তারা চিন্তা করছে পরবর্তীতে এই টাকাটা আমরা পাবো কিনা, ব্যাংক বন্ধ হয়ে যাবে কিনা। কি বলবেন? পৃথিবীর ব্যাংক কিন্তু চলে বিশ্বাসের উপর। মানুষ বিশ্বাস করে যে ব্যাংকটা ভালো, তাই ব্যাংকটা ভালো। বিসিসিআই বলে একটা ব্যাংক ছিল, আগা হাসান আবেদি বলে একজন ফাউন্ড করেছিলেন, ইউনাইটেড আরব আমিরাতের প্রচুর ফান্ডিং ছিল। সেই ব্যাংকটা পৃথিবীর ওয়ান অফ দ্য ফাইনেস্ট এন্ড সলভেন্ট ব্যাংক ছিল, যেটা 80 দশকের শেষ দিকে ব্যাংকটা ধ্বংস হয়ে যায়। ওই ব্যাংকের কোনো অপরাধে না, শুধু জিনিসদের ষড়যন্ত্রের কারণে। তারা বলে দিচ্ছে এই প্রবলেম হবে, এই কনস্পিরেসির ফলে ব্যাংকটা ধ্বংস হয়ে গেছে। এখন এই ব্যাংক ধ্বংস করা সহজ যদি কনফিডেন্সটা আপনি শেয়ার করতে পারেন। এই যে আমাদের রাজনৈতিক ডিবেট যে ইসলামী ব্যাংক নিয়ে আমরা দেখতে পাচ্ছি, এতে গ্রাহকদের যে কনফিডেন্স নষ্ট হবে তাতে কোনো সন্দেহ নাই। ইসলামী ব্যাংকের যে সমস্যা যদি বলেন যে জামাত ইসলামের থাকা বা অন্য যেসব সমস্যা পলিটিক্যাল ফান্ডিং হয়, এই সমস্যা নিশ্চয়ই আজকে নতুন তৈরি হয়নি। এই সমস্যা আমাদের এই যে বাবুল ভাই
তার দল তো অতীতে আরো 2বার ক্ষমতায় ছিল, বেগম জিয়া সরকার ছিল, তখন তো অ্যাড্রেস করেন নাই। সুতরাং আপনাদের নিজেদের দিকে এই বিষয়ে দায় আসে। আর এখনকার তর্কের একটা এসেনশিয়াল কনসিকুয়েন্সেস হচ্ছে যে তার মানে ইসলামের দখলটা জায়েজ ছিল। এখনকার যত তর্ক করবেন ওটা জায়েজ হবে। আর এখন যে পরিণামটা কি হবে দেখেন, 13,000 কোটি টাকা তুলে নিছে, এখানে শেষ না, গ্রাহকরা আরো টাকা তুলবে। এবং ইসলামী ব্যাংকের, আপনারা জানেন ইসলামী ব্যাংকের সাইজ কিন্তু অন্তত 20টা ব্যাংকের সমান বাংলাদেশে, 20টা প্রাইভেট ব্যাংকের সমান, সোনালী ব্যাংক না, 20টা বড় প্রাইভেট ব্যাংকের সমান হচ্ছে ইসলামী ব্যাংক একা। ইসলামী ব্যাংক একা মোর দেন 30% রেমিটেন্স বাংলাদেশে আনে। একটা সময় 50% আনতে, এখন at least 30%। এখানে একটা বিষয় তো অনেকে বলেন, একটু আগে শহীদ ইসলাম বাবুল এটা বলেছেন যে দখল ব্যাপারটা মানে আপেক্ষিকতার একটা শীর্ষে পৌঁছে যাচ্ছে। কারণ সেই সময় যে 9,500 কথা বলা হচ্ছে, 9,000 কর্মচারীকে চাকরিচ্যুত করা হচ্ছে, বলা হচ্ছে সবাই তারা আসলে এস আলমের ওই সময়টাতে বিভিন্ন সুপারিশ পেয়ে চাকরি পেয়েছে, ওই সময় আসলে এস আলম দখল করেছিল। আবার এটা শোনা যাচ্ছে যে এখানে চাকরি করলে যারা চাকরি করেন তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামাতে ইসলামী, শিবির, বিভিন্নভাবে তারা এই দর্শন, এই ফিলোসফি নিয়েই তারা এখানে আছেন, কাজ করেন। অর্থাৎ একটা ব্যাংকের সবাই আসলে জামাত ইসলামী শিবির হয়ে যাচ্ছেন, কিংবা সবাই ইসলামী ব্যাংকের কর্মচারীরা এসএলএম গ্রুপের নিয়োগকৃত হয়ে যাচ্ছেন। তারা দখলমুক্ত কোন কালে ছিল আসলে ইসলামী ব্যাংক? না, আমি বলছি যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা কিন্তু নতুন না, ওইভাবেই ব্যাংকটি এবং আনক্রিটিক্যাল ছিল বিষয়টি। আচ্ছা। এখন এসএলএম আসে দখল করার ফলে এখন যদি একই ডিবেট করেন, এখন ব্যাংকটা কারেক্ট করে যেতে পারে। আপনি ব্যাংকিং রিফর্ম করতে ব্যাংক কারেক্ট করার সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা কোয়াইটলি করা দরকার। এটা পাবলিকলি যত ডিবেট করবেন ব্যাংকটার 12টা বাজবে, এবং এর ফলে কি হবে, রেমিটেন্সের যে সর্বনাশটা হবে আমি বলি, সেটা হচ্ছে 30% রেমিটেন্স যখন আপনি ইসলামী ব্যাংক আনতে পারবে না, আমি নিশ্চিত করে বলতে পারি ওই টাকাগুলো যারা বিদেশ থেকে পাঠাবে অন্য ব্যাংকের মাধ্যমে তারা পাঠাবে না, তারা হুন্ডি করে পাঠাবে। তার মানে সরকার কিন্তু ফরেন এক্সচেঞ্জ থেকে বঞ্চিত হবে। মানে আমাদের রেমিটেন্স যা আসে তার কিন্তু 2/3 ফর্মাল চ্যানেলে আসবে, 1/3 বেশি অলরেডি ইনফর্মাল চ্যানেলে আসে। ওই যে ইসলামী ব্যাংকে যেটা আসতো তার একটা বড় অংশ ইনফর্মাল চ্যানেলে আসবে। আপনি তখন কি করবেন? কাজে এই কাজটি করতে গিয়ে কিন্তু, এবং ব্যাংকিং সেক্টরে যেটা 20টা ব্যাংকের সমান একটা ব্যাংক, সেই ব্যাংক যদি ধ্বংসের দ্বার প্রান্তে যায়, এমনিতেই আগের গভর্নর বলে গেছিলেন আরো 20টা ব্যাংক অত্যন্ত রুগ্ন, তাহলে 20টা ইসলামী ব্যাংক একা 20টা, তার মানে 40টা ব্যাংক ধ্বংসের মতো অবস্থা তৈরি হয়ে যাবে তখন। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, এবং আমি মনে করি সরকারের খুবই কেয়ারফুলি অ্যাক্ট করা উচিত, এবং একই সাথে জামাত ইসলামীর নেতাদের খুবই সাবধানে স্টেটমেন্ট করা উচিত। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনি শুনছিলেন সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন খুব চমৎকার করে 4টা পয়েন্ট বলেছেন, যে সরকার আর বিরোধী দল যে হারে যেভাবে আসলে এই ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছেন, তাতে আসলে সবচেয়ে বড় মানে আত্মবিশ্বাসহীনতায় ভুগবেন আসলে গ্রাহকরা। তারা এটা ফিল করবেন এই ব্যাংক ভবিষ্যৎ অন্ধকার, নানা কারণে আসলে তারা টাকা তুলে নেবেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি 9 দিনে 5,400 কোটি টাকা তুলে নিয়েছে। আবার এটাও বলা হচ্ছে রেমিটেন্স, সেই রেমিটেন্স প্রবাহ অনেক বাধাগ্রস্ত হবে, কারণ বুঝতে পাচ্ছেন না, এখানে ধরেন এগুলোও একটা মেকানাইজড ব্যাপার কিন্তু হতে পারে। ইসলামী ব্যাংক নিয়ে নতুন করে কিন্তু না, একবার ধরেন কি ওই যে এসালম গ্রুপ বা সালমান রহমান রায়, ইসলামিক কয়েকটা ব্যাংক নিয়ে যে তালবাহানা হয়েছে বিগত আমলে, এটাও কিন্তু অনকাইন্ড অফ দখলের মতো হয়েছে, মহড়া দিয়ে দখল হয়েছে। এই দখল পাল্টা দখল এইটা তো চলতে পারে না কোনো ব্যাংকে, বা একটা দলে, একটা রাজনৈতিক দলের, একটা ব্যাংকে রাজনৈতিক দলের আখড়া, এটা আপনি দৃশ্যত অদৃশ্যত যাই বলেন, খোলা চোখে দেখলে মোটা দাগে আপনি তাই দেখবেন। এটা কি হওয়া উচিত কোনো ব্যাংকে? সেটা, এবং কাকে এই ব্যাংকের এমডি বা করা হবে, কাকে কি করা হবে, সেটাও কি একটা দল ঠিক করে দিবে? এটা কি হওয়া উচিত? সেই জায়গাটা থেকে ক্লিয়ার করবার জন্য এটা হয়েছে। সাময়িকভাবে ব্যাংক ধাক্কা খেতে পারে, এটা সত্য, বা এটা পরিকল্পিতভাবে এটা করা হতে পারে, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় না ব্যাংকের মোটা দাগে ব্যাংকের কোনো ক্ষতি হয়ে যাবে। তবে সবকিছু একটা নিয়ম নীতি রেগুলেশনসের মাধ্যমে চলার প্রয়োজন আছে। একটা ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, এইখানে মানে দলবাজি, এখানে দলীয়পনা, আপনারা রাজনীতিবিদরা বুঝছেন, সরকার বিরোধী দল বুঝছে, কিন্তু গ্রাহকরা কিন্তু না, গ্রাহকরা তার টাকার নিশ্চয়তা পাবে। টাকার তো মার যাওয়ার কোনো সুযোগ নাই, রাষ্ট্র তো অবশ্যই দায়ী নেয়। এই যে আরো কয়েকটা ব্যাংক যে ক্রাফট হয়েছে বা টাকা দিতে পারছে না, এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, রাষ্ট্র নিবে সেভাবে। আর ইসলামী ব্যাংকে এই টাকা তো আছে, টাকা তো যেটা আছে গ্রাহকরা তুলবে, এবং সরকারের তাহলে বাইরে যে গ্রাহকরা আন্দোলন করছে
না এই সব গ্রাহক জেনারেল গ্রাহক বলে মনে হচ্ছে না। ওই যে বিশ্ববিদ্যালয়ে দেখেন না সাধারণ ছাত্রর ব্যানারে আন্দোলন করে, রাজনীতি চাই না, আবার দেখবেন সেই পরের দিন একটা কমিটি, ছাত্র শক্তি কমিটি, ইসলামী ছাত্র শিবিরের কমিটির ভিতরে বড় পদ পেয়ে গেছে, সভাপতির পেয়ে গেছে, যে কয় রাজনীতি চাই না। সুতরাং সব চেহারাই সব গ্রাহকই এক গ্রাহক, এটা ভাববার কোনো কারণ নাই। এর মধ্যে পরিকল্পিত ব্যাপারও আছে, অস্থিতিশীলতা তৈরি করবার ব্যাপারও আছে, সেই জন্য উদ্বিগ্ন হবার কোনো কারণ নাই। ইসলামী ব্যাংক ঠিক পথে আছে, ঠিক পথেই হবে। তবে অবশ্যই জামাতের যারা এখানে চাকরি করে তারাও চাকরি করবেন, এবং যারা আছে নিয়ম নীতির মধ্যে দিয়ে সবাই করবেন। আর যাদের চাকরি গেছে এই বিষয়গুলো নিয়ে তদন্ত হচ্ছে, তদন্ত হবে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, বাংলাদেশ ব্যাংক আছে, সমস্ত প্রতিষ্ঠান, আজকে সংসদে আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি একটা স্বচ্ছ তদন্তের মধ্য দিয়ে সামগ্রিক বিষয়গুলো জাতির সামনে উন্মোচিত হবে, সবশেষ এবং সমস্যার সমাধান হবে। সবশেষ সালাউদ্দিন আইয়ুবী একটা বিষয় একটু বলবেন, মানে যেহেতু আপনারা রাজনীতিবিদরা, সংসদ সদস্যরা সংসদে আলাপ করছেন, সংসদের বাইরে আসলে এই ইসলামী ব্যাংক নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হলে হয়তো গ্রাহকরা এত বেশি আসলে এই বিষয়টা নিয়ে শুনতেন না বা আত্মবিশ্বাসহীনতায় ভুগতেনও না। একটু বলবেন আসলে মানে গ্রাহকদের ব্যাপারটা কতটা মাথায় রাখছেন? জি দেখুন, আমার সামনে আমার টাকা চুরি হয়ে যাচ্ছে। জি, এস আলম যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে চুরি করেছে, এটা কি আসলে গ্রাহকদের জানা নেই? এটা আপনাদের পত্রিকায় মিডিয়াতে নিউজ আসেনি? এসেছে, জেনেছে। সেই এসালামকে আবার ইসলামী ব্যাংককে পুনর্বাসন করার জন্য শতভাগ স্বতঃস্ফূর্ত চেষ্টা চলছে বর্তমান সরকারের মাধ্যমে। এইটা জনগণ, এইটা বাংলাদেশের সচেতন নাগরিক, এটা সচেতন কোন দল, এটা বাংলাদেশের যারা চিন্তা ভাবনা করে ইসলাম ব্যাংকের গ্রাহক হয়েছে, তারা কি মেনে নিবে? কোনোভাবে মেনে নিবে? আমার টাকা আমার সামনে দিয়ে আরেকজন চুরি করে সিঙ্গাপুরের নাগরিক হয়ে যাচ্ছে, এটা কি সম্ভব? একদমই না। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি, শুনেন। এখানে বিএনপির কোনো সম্পৃক্ততা, সরকারের কোনো সম্পৃক্ততা, প্রবলেম হলো এস আলম, আওয়ামী লীগ আর জামাত। এই যে জামাতের দখলে থাকবে না আওয়ামী লীগের দখলে যাবে না এস আলমের দখলে যাবে, প্রশ্ন হলো এটা। এখানে সরকার তৃতীয় পক্ষ হিসেবে সরকার কিছু রোল করছে, এবং সরকারের যেটা দায়িত্ব, বাংলাদেশ ব্যাংকের যেটা দায়িত্ব, তাই তারা করছে। আসলে শেষে এখানে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই। পয়েন্ট এনেছেন, আমার সুযোগ থাকলে আলাপটা দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকেই, এবং সামনে কোনো আয়োজনে শুধুমাত্র ইসলামী ব্যাংক নিয়ে একটু বড় করে আলাপ করার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, সামনে আবারও দেখা হবে আমাদের।